আচ্ছা, এখন মোটামুটি ভাবে সবাই মনে হয় অ্যাটেন্ড করছো। যদি কারো কোনো সমস্যা থাকে ক্লাস বিষয়ে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, 5 মিনিট। আচ্ছা, এক্স্যাক্টলি 5 মিনিট পর মানে 3টা 35 মিনিটে তোমাদের নির্ধারিত আজকের যে ক্লাসটা বাংলা, সেই ক্লাসটা শুরু হবে। হ্যাঁ, যদি কারো কোনো সমস্যা থাকে ভাইয়া জিজ্ঞাসা করতে পারো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া মানে ক্লাসটা যদি 2টা 40-এ রাখতেন তাহলে ভালো হতো। আমাকে ক্লাস করে আবার বাসায় যেতে হয় ভাইয়া, 40 মিনিটের পথ। রাত আচ্ছা, হয়ে যাচ্ছে। কালকে আমি মানে আমার আত্মীয়র বাসাতেই থেকে গেছিলাম। না আপনার বাসাতে যাওয়ার কারণ কি? আপনার বাসাতে নেটের সমস্যা আছে? না ভাইয়া, গ্রামের তো নেট ওয়াইফাই তো পাওয়া যায় না, আর নেট তো ইন্টারনেট ফোনে কানেক্টই হয় না। একদমই গ্রামে বাসা। এখন আপনার বিষয়টা হচ্ছে যখন একবারে দুপুরে দেওয়া হয়, দুপুরে দেখা যাচ্ছে যে সবার একটা খাওয়া দাওয়ার বিষয় বা আদার্স বিষয় নিয়ে একটু সমস্যা হয়। এই জন্যই এই টাইমটা দেওয়া হয়েছে মূলত। আর কিছুদিন পর দিনটা অনেক বড় হয়ে যাবে আপনার, দেখবেন যে কিছুদিন পর টাইমটা পিছিয়ে যাবে আর কি। সেক্ষেত্রে ওই বিবেচনা করে দেওয়া হয়েছে এক্স্যাক্টলি 3:30, যেন মাগরিবের নামাজের আগে শেষ হয়, 2 ঘন্টা করে ক্লাস টাইম, সেটার মধ্যে আর কি। আচ্ছা ভাইয়া। ওকে। আচ্ছা ভাই, আর কার কোনো সমস্যা থাকলে বলো। আর আর 3 মিনিট পর তোমাদের নির্ধারিত যে আজকে ক্লাস বাংলা, সেই ক্লাসটা শুরু হবে। ভাই আমরা কি চাইলে ক্লাসগুলোর পরে ডাউনলোড করে নিতে পারবো না? এই ধরনের কোনো সিস্টেম আপনাদের নাই ভাইয়া? ডাউনলোড ইচ্ছা করলে করতে পারবা, তোমার হচ্ছে ফেসবুকে ক্লাসগুলো আপলোড দেওয়া আছে, চাইলে আর ডাউনলোড করতে পারবা। তবে বিষয়টা হচ্ছে যে এই 3 ঘন্টার ক্লাস ধৈর্য ধরে তোমার ডাউনলোড করার পর দেখাটা আসলে কম ধৈর্যের ব্যাপার না। তোমরা একটা বিষয় জাস্ট এক্সাম্পল দেখো, সেটা হচ্ছে যে আজকাল তোমরা একটা সিনেমা, 2 ঘন্টা সিনেমা কিন্তু তোমরা পুরোপুরি দেখো না। আর তুমি কিভাবে এই জি আড়াই ভাইয়া। ঘন্টার এই চেঁচামেচি চেঁচামেচি কেন বলছি, কারণ তোমার এখন তো মিউট আমরা করছি না সচরাচর। তাহলে এই স্টুডেন্টের কথা বা আদার্স বিষয় জি নিয়ে এই ভাই। ক্লাস কিন্তু 2 ঘন্টা তুমি চালু করবা না। হ্যাঁ, ফেসবুক আপলোড দেওয়া আছে, তুমি ইচ্ছা করলে ওখানে ডাউনলোড করতে পারবা, তোমার ব্যক্তিগত বিষয়। জি ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ওকে ভাই, ওয়েলকাম। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন ভাইয়া? আর 2 মিনিট লেফট, 2 মিনিট পর এক্স্যাক্টলি ক্লাস শুরু হবে। আচ্ছা, সবাই পরীক্ষা অ্যাটেন্ড করছো আজকে? জি ভাই। আচ্ছা, পরীক্ষা পরীক্ষা অ্যাটেন্ড করো ভাইয়া। ক্লাসটা মনে হয় ঠিক মতো না করলেও কিন্তু তোমার পরীক্ষাটা আসলে তোমাদের অ্যাটেন্ড করা উচিত। কারণ পরীক্ষার মাধ্যমে কিন্তু সঠিক মেধা যাচাই হয়, আর তুমি পরীক্ষা না দিলে তো কখনোই তুমি সেটা জানতে পারবে না। সেজন্য বলবো, যেহেতু অনলাইনে বিষয়, চাইলেও তোমার সবকিছু সম্ভব হচ্ছে না। যেমন এখানে অফলাইনে দেখা যাচ্ছে যে একদিন ক্লাস করলে তোমার 30 টাকা কামাই করলে 30 টাকা জরিমানা নেওয়া হয়। অনলাইনে সম্ভব হতো, কিন্তু এতটা আসলে সম্ভব না, কারণ সবাই তোমরা বাসায় আছো। বাসা থেকে দেখা যাচ্ছে যে এগুলো সিস্টেম পালন করা সম্ভব না। এই জন্য তোমাকে নিজ নিজ থেকে দায়িত্ববোধটা বাড়াতে হবে। ভাইয়া নিয়ম করলে সব সম্ভব। সম্ভব বিষয়টা হচ্ছে যে তোমার ওভারঅল এটা অনলাইন বিষয়, হচ্ছে অনলাইনে এত কিছু চাইলেও তোমার ফেসিলিটি দেওয়া সম্ভব না। এখন তোমাদের যেটা বললাম যে নিজ দায়িত্ববোধ থেকে এটা করতে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি ভাবে আমি শেষ করছি, যে যেটা হচ্ছে যে ব্যাচ টাইম তোমাদের বলে দিয়েছি, সেটা হচ্ছে যে 2টা থেকে রেগুলার তোমাদের পরীক্ষা এবং 3:30 থেকে ক্লাস। এটা রেগুলার কন্টিনিউ চলবে সপ্তাহে 6 দিন, শুধু শুক্রবার ছুটি থাকবে। আর আজকে ফোনে এসএমএস করে রুটিন দেওয়া হয়েছে, রুটিন কি সবাই পেয়েছো?
জি ভাইয়া পাই নাই তো। না পেয়ে থাকলে সন্ধ্যা 7টার পরে অফিসের নাম্বারে যোগাযোগ করো, কি জন্য পাও নাই। জি ভাইয়া ওকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ক্লাসটা সুন্দরভাবে করো, আমি কাউকেই মিউট করছি ভাইয়া না। হ্যাঁ বলো ভাই। বলতেছি যে আপনি যে ওই যে গার্জিয়ান নাম্বারে যে রেজাল্ট দেন পজিশন দেন, ওটা নাম্বার চেঞ্জ করা যাবে না? কার নাম্বার দিবা? আমার নাম্বারই দেবো, কারণ আমার বাবা তো থাকে মানে অন্য জায়গায় কাজ করতে যায়। সেটা তোমার বাবার কাছে জেনে নিতে হবে, নিজের নাম্বার দেওয়া হয় না এখানে কোনো, গার্জিয়ান নাম্বার। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, সবাই আচ্ছা একটু ভালো ঠিক মতো ক্লাস করো, আমি কাউকে কিন্তু মিউট করছি না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লাসে সুন্দরভাবে বাজে কথা না বলে সবাই সুন্দরভাবে মিউটটা করে, যদি কথা সাইডে বলতে হয় তাহলে সাইডে বলবা, আর টিচারকে ভালো মতো ক্লাস করতে দাও। ওকে। আছে। না কি সাউন্ড। ওরে বাবা, ভালো লাগে না তখন মনে পড়ে, একাই থাকে তখন মনে পড়ে, বুঝছো, দেখে নাও। আয় আড্ডা দিবো, আয়। হাই, কেমন আছেন? আয় দে সুইটি একাই থাকতে আমি তো। ওই বলছে আপু যাবে সকাল। ওইও যাই, ওইও যাই, ওইও যাই। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে প্রত্যেকদিন যাই না, সন্ধ্যার দিকে যাই। হ্যাঁ, ওই আমার সাথে যায়। এই তো ঠিক ঠিক ওই জন্য আসবে না। আমি তো শিরার উপর কেমন আছো তোমরা সবাই? করে। জি ভাইয়া আকাশ থেকে জেন নামছে ভাই। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছো তোমরা? এই তো ভাইয়া ভালো আলহামদুলিল্লাহ, আছি। ভালো ভালো। ভালো আছেন ভাই? ভালো ভাইয়া। আচ্ছা ভাই, আমিও ভাইয়ারে অনেক তো ভালো চিনা আছি। যাচ্ছে না ভাইয়া আপনারে। ভাই ভাই ওই আমি সেভ চিনতে পারি করছি না এই কই। জন্য। কোথায় মার্কার কথা ভাইয়া না বলে ভাই অনেক সুন্দর লাগতেছে আজকে। থ্যাংক ইউ। জান ইকবাল, ডাস্টার না ডাস্টার। আচ্ছা দেখো, তোমরা সবাই ভালো আছো তাই না? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা ভাই, আমিও ভালো আছি ভাই, অনেক ভালো আছি। এই, যার সাইড থেকে শব্দ আছে সে মিউট করো। সিফাতুল তুমি মিউট করো, সিফাতুল ভাই। শোনো, যাদের সাইড থেকে সাউন্ড আসছে তারা একটু মিউট করে দাও, তাহলে তো হয়ে গেল। তোমরা ছোট মানুষ, এত ইয়া করতে হবে। দেখো, আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ টপিক, সেটা নাম কি জানো? 6 মাস। 6 মাস বলে না সমাস বলে? ভাই 6 মাস। 6 মাস, তাই না? ওকে, দেখো, সমাস। আজকে আমরা যা কিছু পড়বো সমাস নিয়ে পড়বো। সমাস থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে,
তো তোমরা বিশৃঙ্খলা করে একটু ধৈর্য সহকারে যতটুকু দরকার আমরা আলোচনা করব। দেখো, সমাস শব্দটিকে যদি আমরা ব্যুৎপত্তিগতভাবে ভাঙি তাহলে পাবো সম যোগ অস যোগ অ। তাহলে সমাস শব্দটিতে একটি আছে উপসর্গ, একটি ধাতু ও একটি প্রত্যয়। দেখো, সমাস শব্দটিকে ব্যুৎপত্তিগতভাবে বিশ্লেষণ করলে আমরা তিনটা জিনিস পাই। একটা পাই সম, অস আর কি অ। তাহলে সমাস শব্দটিতে একটি উপসর্গ, একটি ধাতু ও একটি প্রত্যয় রয়েছে। ক্লিয়ার এইটুকু? ভাইয়া। কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি জি ভাইয়া। ভাই এই মুস্তারি আছো? হ্যাঁ ভাইয়া আছি। হুম, তোমার তো কোনো খবরই নাই, খুব ব্যস্ত না? ভাইয়া খুবই ব্যস্ত ছিলাম, কালকে ফ্রি হয়েছি। তাই না? দেখো, তাহলে সমাস জি ভাইয়া। শব্দটাকে ভাঙলে আমরা পাই সম যোগ ধাতু চিহ্ন অস যোগ অ। তাহলে সমাস শব্দটিতে একটি উপসর্গ, একটি ধাতু ও একটি প্রত্যয় রয়েছে। এখন এটা একটা তথ্য গেল। তারপরে দেখো, সমাস শব্দটাকে যদি আমরা, হ্যাঁ এটা গেল ব্যুৎপত্তি বিশ্লেষণ করো, তো সমাস শব্দটি সন্ধি যোগে গঠিত। সমাস শব্দটি সন্ধি যোগে গঠিত। তখন কি পাবো আমরা? সম যোগ আস। তাহলে সমাস শব্দটি সন্ধি যোগে গঠিত। তাহলে সন্ধি যোগে গঠিত, তাহলে আমরা কি ভাঙলে কি পাবো? সম যোগ আস। তাহলে সমাস শব্দটির ব্যুৎপত্তিগত বিশ্লেষণ হলো সম যোগ ধাতু চিহ্ন অস যোগ অ। তাহলে সমাসে একটি উপসর্গ, একটি ধাতু ও একটি প্রত্যয় রয়েছে। সমাস শব্দটাকে আমরা সন্ধি যোগে ভাঙলে পাচ্ছি আমরা সম যোগ আস সমান সমান কি? সমাস। এই সমাসটা ব্যাকরণে শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। সমাস শব্দটা ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। এই সমাস শব্দটা আমরা পেয়েছি তৎসম বা সংস্কৃত ভাষা থেকে। সমাস শব্দটা ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। আর সমাস শব্দটা আমরা পেয়েছি তৎসম বা সংস্কৃত থেকে। সমাস শব্দটি সন্ধি যোগে গঠিত। তাহলে সন্ধি যোগে গঠিত হলে ভাঙলে আমরা কি পাবো? সম যোগ আস সমান সমান সমাস। এইটুকু ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে কি? না ভাইয়া। না ভাইয়া। ওকে ভাই, একটু রেসপন্স করো। হ্যাঁ, এখন সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। সমাস অর্থ সংক্ষেপ, মিলন, একাধিক পদের বদলে হেডফোন দিও না। দেখো, সমাস শব্দের অর্থ, হ্যাঁ তাহলে সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ, মিলন বা একাধিক পদের এক পদীকরণ। তাহলে সমাসের কয়টা অর্থ? সমাসের তিনটা অর্থ, সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। এই তিনটাকে আমরা কি বলবো? এই তিনটে অর্থ হলো সমাসের। তাহলে সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন বা একাধিক পদের এক পদীকরণ। আচ্ছা, তাহলে আমরা আরেকবার একটু আলোচনা করি। সমাস শব্দটি ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। সমাস শব্দটিকে ব্যুৎপত্তিগতভাবে ভাঙলে আমরা পাবো সম যোগ
অস অস ধাতু চিহ্ন যোগ অ, তাহলে সমাস শব্দটিতে একটি উপসর্গ, একটি ধাতু ও একটি প্রত্যয় রয়েছে। সমাস শব্দটি সন্ধি যোগে গঠিত, তখন আমরা বাংলা পাবো সম যোগ আস। সমাস শব্দটা আমরা পাচ্ছি সংস্কৃত বা তৎসম শব্দ থেকে। তাহলে সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। ক্লিয়ার? ভাইয়া ক্ষেপণ কি? সংক্ষেপণ, সংক্ষেপণ, সংক্ষিপ্ত, সংক্ষেপণ, ক্ষেপণ এটা সংক্ষেপণ বা সংক্ষিপ্ততা। ঠিক আছে, বুঝতে পেরেছো? সংক্ষেপণ মানে সংক্ষিপ্ত করা। ওকে, এবার দেখো সমাসের সংজ্ঞা। সমাসের সংজ্ঞাটা হলো অর্থ সম্বন্ধ আছে, অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক পদের এক পদীকরণকে সমাস বলে। তো আঞ্চলিক ভাবে একটা কথা বলে, যার সাথে যার ভাব তার বাড়ির ছায়া দেখলো লাভ। বুঝছো কথা? কি বুঝতে পারছো কি বললাম? আমি বললাম যার সাথে যার ভাব তার বাড়ির ছায়া দেখলো লাভ। এখন মনে করো কোন এক ছেলে কোন এক মেয়েকে পছন্দ করে, তো মেয়েটা তাকে ভালোবাসুক আর না বাসুক তার বাড়ির সামনে দিয়ে গেলেও ভালো লাগে। কি আমি কি ভুল বললাম? না ভাইয়া, কি জানি ভাইয়া, জানো না? ভাইয়া ছেলে হলে তো জানতাম। তাই একটা কথা হলো ভাইয়া, শোনো, কখনো প্রেমে, শোনো, কখনো প্রেমে পড়েছো বা কখনো কাউকে ভালো লাগছে? ভাইয়া ভালো তো অনেক মানুষের কি লাগে। না না রে ভাই, ওই ভালো লাগা এই ভালো লাগার মধ্যে পার্থক্য আছে। আর যাই হোক, যদি লাইফে কখনো কাউকে ভালো লাগে মন থেকে, যদি কখনো ভালো ভালো লাগে বা ভালোবেসে থাকো, তাহলে এই জায়গাটা ফিল করতে পারবো। অর্থাৎ ওই যে বললাম ভালোবাসার, এই আজান হচ্ছে, যার ফোন থেকে সাউন্ড আসছে মিউট করো ভাইয়া। আফিয়া সুলতানা। আচ্ছা দেখো, তাহলে যখন লাইফে কাউকে ভালোবাসবা, কাউকে ভালো লাগবে, তখন ওই মানুষটার সবকিছু তোমাকে ভালো লাগবে। তার বাড়ির সামনে দিয়ে গেলে মনে হবে শ্বশুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। বুঝছো কি? তো এই জন্য বলা হয় যার সাথে যার ভাব তার বাড়ির ছায়া দেখলো লাভ। হ্যাঁ, তো যাই হোক আমরা লাভ ক্ষয়িতা না যাই। তাহলে দেখো অর্থ সম্বন্ধ আছে, তাহলে সমাস শব্দের অর্থ হলো মিলন বা এক পদীকরণ। তাহলে এক পদ আমি কাদেরকে করব? যাদের অর্থ সম্বন্ধ আছে। তাহলে যাদের অর্থ নেই তাদেরকে আমরা এক পদীকরণ করব না। তাহলে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক পদের এক পদীকরণকে আমরা সমাস বলবো। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ভাইয়া, দেখো এবার আমরা যা আসি সমাসের প্রতীতি। সমাসের প্রতীতি, এই প্রতীতি মানে হলো বৈশিষ্ট্য। সমাসের প্রতীতি, এই প্রতীতি মানে কি? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য। তাই সমাসের বৈশিষ্ট্য হলো পাঁচটি। এক, সমস্ত পদ। দুই, সমস্যমান পদ। তিন, ব্যাস বাক্য। চার, পূর্বপদ। 5 নম্বর হলো পরপদ। পরপদ। তাহলে সমাসের প্রতীতি কয়টি? সমাসের প্রতীতি হলো 5টি। প্রতীতি মানে হলো বৈশিষ্ট্য। তাহলে সমাসের বৈশিষ্ট্য বা প্রতীতি কয়টি? 5টি। সমাসের বৈশিষ্ট্য বা প্রতীতি 5টি। সমস্ত পদ, সমস্যমান পদ, ব্যাস বাক্য, পূর্বপদ, আরটা কি? পরপদ। এই 5টাকে বলা হয় সমাসের প্রতীতি বা সমাসের বৈশিষ্ট্য। আচ্ছা, তোমাদের মধ্যে যারা অনলাইনে ক্লাস করছো, হ্যাঁ,
তোমাদের মধ্যে একজনকে আমি সকাল 7টার ব্যাচে মনে হয় দেখেছিলাম ফার্স্ট টাইম। পরবর্তী দিনে আমি গিয়ে জিজ্ঞাসা করছি যে ওই মেয়েটা কই, তো তার এক ফ্রেন্ড বলল যে ভাইয়া ওই অনলাইনে ক্লাস করছে। তো সে কি আছো? জি ভাইয়া, কি নাম তোমার? নুরি জান্নাত। আচ্ছা, তুমি ওই এসি B2 তে ছিলে কি অনলাইন সকালের ব্যাচে? না ভাইয়া, আমি AC7 ছিলাম। না, সকালে তোমার আমাদের যখন কোচিং এর কার্যক্রম আবার সকাল থেকে শুরু হলো, তখন তুমি কয়টার ব্যাচে ছিলে? ভাই তখন আমি যাই না ওই ব্যাচে, ও, আমি আচ্ছা ঠিক, তখনই ব্যাচ চেঞ্জ করে নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দেখো এখন সমাসের প্রতিটি গুলো আমরা ক্লিয়ার করব, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে পাচ্ছি সমস্ত পদ। একটু আমরা এটা একটু মুখে মুখে পড়ি, হ্যাঁ, সবগুলো না লিখে। সমাস নিষ্পন্ন পদটির নাম হলো সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদটির নাম হলো সমস্ত পদ। যেমন আমি যদি লিখি সিংহাসন, তাহলে এই সিংহাসনকে বলবো আমরা সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদটির নাম হলো সমস্ত পদ। তাহলে সিংহাসন, সিংহাসন এখানে কি? সমস্ত পদ। এই সমস্ত পদের অন্তর্গত প্রতিটি পদকে বলা হয় সমস্যমান পদ। তাহলে সিংহাসনে মূলত দুইটা পদ আছে, একটা হলো সিংহ আর একটা হলো আসন। আসন। কয়টি পদ আছে? দুইটি, একটা হলো সিংহ, অপরটি হলো আসন, তাই না? তাহলে এই সিংহাসন এটা হলো সমস্ত পদ, আর সমস্ত পদের অন্তর্গত প্রতিটি পদকে বলা হয় সমস্যমান পদ। তাহলে এখানে সিংহ এবং আসন এগুলোকে আমরা কি বলবো? সমস্ত সমস্যমান পদ। পদ। সমস্যমান পদ। তাহলে সমাস নিষ্পন্ন পদটির নাম হলো সমস্ত পদ, আর সমস্ত পদের অন্তর্গত প্রতিটি পদের নাম হলো সমস্যমান পদ। ভাইয়া, বলো। হ্যাঁ, ওই যে হচ্ছে সমাজবদ্ধ পদ, সমাজবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমসমান পদ বলে, হ্যাঁ, এটা লেখা আছে তাহলে। একই জিনিস রে বাবা, একই জিনিস আচ্ছা ঠিক। যেটা বলছি, একই জিনিস। তাহলে সমাসবদ্ধ, তাহলে সমাস নিষ্পন্ন পদটির নাম হলো সমস্ত পদ, আর এই সমস্ত পদের অন্তর্গত বা সমাসবদ্ধ পদের অন্তর্গত প্রতিটি পদকে সমসমান পদ বলে, একই জিনিস। তাহলে সমস্ত পদে দুইটি পদ আছে, একটা হলো সিংহ, অপরটি হলো আসন। আসুন। তাহলে প্রতিটি পদ, সিংহ সমসমান পদ, আসনটাও সমসমান পদ। তাহলে এই সিংহ, তাহলে এবার সমসমান পদের প্রথম অংশকে আমরা বলবো পূর্ব পদ, বা বলতে পারি আমরা প্রথম পদ বা আদি পদ। তাহলে সমসমান পদের প্রথম অংশের নাম হলো পূর্বপদ বা প্রথম পদ বা আদি পদ, আর শেষ অংশের নাম হলো পরপদ। শেষ অংশের নাম হলো পরপদ। লেখি দেখতে পাচ্ছ? পরপদ জি ভাইয়া। বা জি ভাইয়া হচ্ছে। উত্তর পদ, বা অপর নাম কি? শেষ পদ। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা বলবো সমাস নিষ্পন্ন পদটির নাম হলো সমস্ত পদ। সমস্ত পদের অন্তর্গত প্রতিটি পদকে বলবো আমরা সমস্যমান পদ। এই সমস্যমান পদের প্রথম অংশের নাম হলো পূর্বপদ বা প্রথম পদ বা আদি পদ, আর সমস্ত পদের শেষ অংশটাকে বলবো আমরা পরপদ বা উত্তর পদ বা আদি পদ। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা,
এবার দেখো ব্যাস বাক্য কাকে বলে? প্রথমটা ব্যাস পূর্বপদ বাক্য হলো আর সমাস নিষ্পন্ন পদটির নাম হলো সমস্ত পদ। সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশটি পাওয়া যায়, সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশটি পাওয়া যায় তার নাম হলো ব্যাস বাক্য। যেমন লিখে দিলাম কি সিংহাসন, তার নাম কি লিখবো? সিংহ চিহ্নিত আসন, এটার নাম কি? সিংহাসন। তাহলে এই বাক্যটার নাম কি? ব্যাস ব্যাস বাক্য। ব্যাস বাক্য। বাক্য। অপর নাম কি? বিগ্রহ বাক্য, বিগ্রহ বা বাক্য। এটাকে বলছে সমাস বাক্য। সমাস বাক্য। সমাস বাক্য। আবার এটাকে বলছে ব্যাখ্যাত্মক বাক্য। চারটা নাম। তাহলে সিংহ চিহ্নিত আসন এই অংশটাকে বলছে আমরা ব্যাস বাক্য, এটাকে বলছে আমরা বিগ্রহ বাক্য, এটাকে বলছি সমাস বাক্য, আবার এটাকে বলছে আমরা ব্যাখ্যাত্মক বাক্য। একটু কষ্ট করে লিখে না সবাই। ভাইরে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে কেউ এসএমএস করে না, এই হলো সমস্যা। আবার একসেপ্ট না করলেও রাগ করে যে ভাই একসেপ্ট করেননি কেন, করেননি কেন। ভাই আপনাকে আমি বলেছিলাম ভাইয়া, ওই যে রাজশাহীর জন্য কি ভাবে পড়বো টপিক গুলো ভালো করে। ভাই শোনো, করছি, আপনি অ্যাকসেপ্ট করেননি। করি নাই। কি নাম একটু বলো তো ভাইয়া? আমার নাম ভাই রিমেল, এমডি রিমেল। একসেপ্ট করি নাই। না আমার করেছেন ভাই আমার। ভাইয়া শোনো, তুমি যে অভিযোগটা দিলা তো, হ্যাঁ আমি তো এক্সেপ্ট করে নিলাম। আমি যদি প্রথমে যদি শোনো, অ্যাডমিশন কিন্তু আফটার অল এপ্রিল মাসের আগে হবে না, এটা কি তোমরা জানো? তোমরা কি এটা জি জানো ভাইয়া, যে অ্যাডমিশন এপ্রিল জানি মাসের আগে ভাইয়া। হবে না? জি ভাইয়া জানি ভাইয়া। আচ্ছা, কারণ ভাইয়া যেটা মার্চ তোমার, তো, আচ্ছা শুনো আমার মার্চ শুনছিলাম। শেষ করতে দাও আচ্ছা ভাইয়া। মার্চ থেকে শুরু। আচ্ছা মার্চ থেকে শুরু তো। তোমার যেমন গুচ্ছ পদ্ধতিতে যে পরীক্ষাটা হবে তারা মোটামুটি ভাবে এইটুকু ডিক্লেয়ার করে দিয়েছে যে এপ্রিলের আগে পরীক্ষা হবে না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার হয়তোবা মার্চের মাঝামাঝি বা মার্চের শেষে নিতে পারো। তাহলে ঢাবি যদি মার্চে নেয় তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় নিবে অবশ্যই এপ্রিলে নিবে। এখন আমি যদি আগেই সবাইকে সাজেশন বা মূল মূল টপিক গুলো বলে দিই, তাহলে কি ছেলে মেয়ে অন্যগুলোর পড়তে চাবে বলো? এর জন্য আমি কাউকে কোনো রেসপন্স দিচ্ছি না। তোমরা আগে যেটা করো, আগে আমাদের কোচিং এ 16টা লেকচার সিট সাপ্লিমেন্ট এগুলো শেষ করো, তারপরে শেষ মুহূর্তে এসে তোমাদেরকে ডিক্লেয়ার করব যে এই টপিকগুলো ভালোভাবে পড়ো আর এই প্রশ্নগুলো রাবির জন্য ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ কমন থাকবে। আর এখন যদি আগেই যদি সব বলে দিই না, ছেলে মেয়ে আর কেউ পড়বে না। ঠিক আছে? ভাই আগে থেকে বললে একটু বেশি পড়া জি হয় না? ভাই ধন্যবাদ ভাই। না না, এটা বলছো তাই, এই কথা বলো না, এটা বলছো তাই কিন্তু আসলে হয় না। যখন সাজেশন দিয়ে দেওয়া হয় না তখন ছেলে মেয়ে পড়তে চায় না। তো তোমরা একটু কষ্ট করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাতে খুব কষ্ট হচ্ছে। ভাই আমি পাঠাইছি, এসএমএস ও করে দিছি, আপনি দেখেননি। হয়তো বা দেখা হয়নি। তাহলে দেখেন। তাহলে তুমি পাঠিয়ে দাও, একটা এসএমএস করে দাও যে ভাই আমি এসি অনলাইন ব্যাচ। তাহলে পরবর্তীতে যে কোনো সমস্যা প্রশ্ন, কারণ যতদিন অ্যাডমিশন না হচ্ছে আর যতদিন তোমাদের চান্স না হচ্ছে ততদিন আমাদেরকে তোমাদের দরকার হবে, হবে না বলো? জি ভাইয়া, হ্যাঁ, তারপর পরে হতে পারে তো। তাহলে ভাইয়া একটা দরকারটা প্রশ্ন কার ছিল। বলো? দরকারটা কি আমার বেশি দরকার না তোমাদের? আমাদেরই তো দরকার তাহলে ভাইয়া। বলো। দেখো এটা আমি শেষ করি। ভাইয়া বলো ভাইয়া। বলতেছে যে সাপ্লিমেন্টে লিটারেচার আর সাবস্টিটিউশন এই দুইটা বুঝি না। আচ্ছা কি এই দুইটা আচ্ছা কি? শোনো আমি বলি। যেমন বাংলায় বলা হয় বাংলা সাহিত্য, প্রাচীন যুগ মধ্যযুগ কোন গ্রন্থ কে লিখেছে, নজরুল রবীন্দ্রনাথ। ঠিক একইভাবে ইংলিশে বলা হয় ইংলিশ লিটারেচার, লিটারেচার। ইংলিশ সাহিত্য। ইংলিশ সাহিত্যের আদি যুগ মধ্যযুগ আধুনিক যুগ আছে, হ্যাঁ।
আর যেটা আমরা বলি এক কথায় প্রকাশ, সেটাকে ইংলিশে বলা হয় সাবস্টিটিউশন। ওয়ান হু লাভস হিজ কান্ট্রি, যে নিজের দেশকে ভালোবাসে, তা কি বলা হয়? দেশপ্রেমিক। প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট। আর যে নিজের দেশকে ভালোবাসেন তা কি বলা হয়? বিশ্বাসঘাতক, ট্রেইটর। ইয়ে পড়তে হবে। আর দেখো আমরা ওইদিকে না যাই ভাই, অনেক বড় টপিক, তো এটা শেষ করিনি আগে। তাহলে সমাসের প্রতিটা আশা করি ক্লিয়ার। হুম, তাহলে সমাস কয় প্রকার? 6 প্রকার। সমাস 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, তারপরে কি বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, তাই না? সমাস, তাহলে সমাস হলো মোটামুটি ভাবে 6 প্রকার। কিন্তু বৈশিষ্ট্যের বিচারে সমাস 4 প্রকার। সবাই লেখো একটু, বৈশিষ্ট্যের বিচারে সমাস 4 প্রকার। 4 প্রকার কি কি দেখো, যেমন 1 দ্বন্দ্ব, 2 তৎপুরুষ, 3 বহু ব্রীহি, 4 হলো অব্যয়ী ভাব, তাই না? এই 4টা। তাহলে এই 4টা হলো বৈশিষ্ট্যের ভিত্তিতে। তাহলে সমাস 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। কিন্তু বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস কয় প্রকার? 4 প্রকার। তাহলে বাদ দিয়েছি আমরা কয়টা? 2টা, দ্বিগু এবং কর্মধারয়। ভাইয়া আজকে নামাজ পড়ার টাইম দিবেন না? ভাইয়া একটু কাজা তুলে নিও ভাইয়া, কারণ সময় অল্প, তো একটু কাজা তুলে নিও। আর রোজা খবরদার কেউ, রাখছিলাম তো, বলো ভাইয়া। বললাম রোজা রাখছিলাম তো সেই জন্য। আলহামদুলিল্লাহ। রোজা ভাইয়া রাখছো? এদেরকে এইসব কথা বলতে নিষেধ করেন তো। আচ্ছা শোনো ভাইয়া, জি ভাইয়া। ওই তুমি ইয়া করো, তুমি আসরের নামাজটা কাজা তুলে নিও। আর মাগরিবেরটা যদি আজান দিয়ে দেয়, তাহলে দেখো তখন একটু আমি সময় দিব নি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। দেখো এবার, তাহলে সমাস প্রধান সমাস হলো 6 প্রকার। সমাস প্রধান সমাস 6 প্রকার, বৈশিষ্ট্যের ভিতরে, বৈশিষ্ট্যের ভিতরে 4 প্রকার। তাহলে অপ্রধান সমাস, অপ্রধান সমাস হলো 4 প্রকার। 1 নম্বর হলো অলুক। সবাই এটা লেখো, অলুক, নিত্য, প্রাদি। অলুক, নিত্য, প্রাদি। আর একটা হলো তোমার যেটা বলে উপপদ, সেটা মনে রাখতে হবে। তাহলে প্রধান সমাস 6 প্রকার, কিন্তু অপ্রধান সমাস হলো 4 প্রকার: অলুক, নিত্য, প্রাদি, উপপদ। তাহলে অপ্রধান সমাস হলো 4 প্রকার: অলুক, নিত্য, প্রাদি, আর এটা হলো উপপদ। ক্লিয়ার? এই 4টাকে বলছি আমরা অপ্রধান সমাস। আচ্ছা, তারপরে তোমরা একটু দেখো, এটা মনে রাখতে হবে। সমাসের শ্রেণী বিভাগের 2 নম্বর পেজে দেখো দেওয়া আছে, দ্বন্দ্ব সমাসে উভয় পদ, বহুব্রীহি সমাসে ভিন্ন পদ, দ্বিগু কর্মধারায় ও দ্বিগু কর্মধারায় এবং তৎপুরুষে পরপদ, অব্যয়ীভাবে পূর্বপদ। তাহলে এই যে আমাদের 6টা সমাস না, 6টা সমাসের মধ্যে মনে রাখতে হবে, দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই প্রধান, বহুব্রীহি সমাসে ভিন্ন পদ প্রধান, দ্বিগু কর্মধারায় তৎপুরুষ, এই 3টা সমাসে
পরপদের অর্থই প্রধান এবং অব্যয়ীভাবে পূর্ব পদের অর্থই প্রধান। ওকে, ওকে। এখন দেখো প্রথম আমরা পড়বো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব অর্থ হলো মিলন। দ্বন্দ্ব শব্দ অর্থ হলো মিলন। আর প্রতিটা সমাসের সংজ্ঞাটা ভালোভাবে পড়তে হবে। সংজ্ঞাটা এজন্যই পড়তে হবে, হ্যাঁ, সংজ্ঞাটা এজন্যই পড়তে হবে যে সংজ্ঞা থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, তাহলে দেখো দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস কাকে বলে? কিছু কিছু মেয়ে আছে, বুঝছো, ওই মেয়ে বলবো, আচ্ছা মেয়ে উদাহরণ দিই। আচ্ছা যদি উদাহরণ দিই তোমরা কি রাগ করবা মেয়েরা? না ভাইয়া না দেন। আচ্ছা, কারণ আমি জানি যে আমার মেয়েগুলো মানে অতটাও খারাপ না। মনে করো কিছু মেয়ে আছে, ক্যাম্পাস লাইফে দেখেছি, তাদের মনটা বিশাল বড়, বুঝছো, অনেক বড় মন। তো তাদেরকে যে ছেলেই প্রপোজ করুক তারটা একসেপ্ট করে নেয়, কাউকে না বলতে পারে না, কাউকে কারো মনে কষ্ট দিতে পারে না, বুঝছো? তোমরা কি আমার কথা বুঝতে পারো নাই? জি ভাইয়া। তাহলে এটাকে আমরা কি বলবো? এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে তাহলে তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। কেন? যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থই প্রধান তাকে বলবো না দ্বন্দ্ব সমাস। ওকে, ভাইয়া একটু বলেন, বলো আরেকবার বলেন। আরেকবার বলবো? আচ্ছা জি একটু পরে ভাইয়া। বলছি। হ্যাঁ, এখন দেখো তোমাদের 2 নম্বর পেজে দেওয়া আছে ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় করার সহজ উপায়। ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় করার সহজ উপায়। আর সমাস নির্ণয়ে প্রথম যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো ব্যাস বাক্য। তুমি যদি ব্যাস বাক্য জানো তাহলে সমাস নির্ণয় করতে পারবা, তুমি যদি ব্যাস বাক্য না জানো তাহলে সমাস নির্ণয় করতে পারবা না। সহজ কথা। তাহলে দেখো, যদি ব্যাস বাক্যে ও এবং আর, যদি ব্যাস বাক্যে থাকে ও এবং আর, তাহলে সেটা হবে দ্বন্দ্ব সমাস। আর যদি বিভক্তি আসে, যদি বিভক্তি আসে তাহলে সেটা হবে অবশ্যই তৎপুরুষ সমাস। আর যদি আসে যে, সে, যিনি, তিনি, যা, তা, এগুলো আসলে সেটা হবে কর্মধারায়। সংখ্যা বুঝালে দ্বিগু, আর বহুব্রীহি সমাস হলে যার। এইটুকু মনে রাখতে হবে। কয়টা কথা? তাহলে যদি কোনো সমাসের ব্যাস বাক্যে ও এবং আর এই তিনটা অব্যয় থাকে তাহলে সেটা হবে দ্বন্দ্ব সমাস। যদি কোনো ব্যাস বাক্যে যদি কি থাকে যে, সে, যিনি, তিনি, যা, তা, তাহলে সেটা বলবো আমরা কর্মধারায় সমাস। আর যদি সংখ্যা থাকে তাহলে সেটা হবে দ্বিগু। আর যদি কোনো ব্যাস বাক্যের শেষে যদি যার থাকে তাহলে সেটা হবে বহুব্রীহি। পেজটা উল্টে 3 নম্বর পেজে আসো, 3 নম্বর পেজে আসো। 3 নম্বর পেজে আসছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দ্বন্দ্ব সমাসে মনে রাখতে হবে দ্বন্দ্ব সমাসে সমস্ত পদে এই হাইফেন থাকে। কি থাকবে? সমস্ত পদে হাইফেন। হাইফেন। আর ব্যাস বাক্যে থাকবে ও এবং আর, এই তিনটা অব্যয় থাকে। তাহলে দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে হাইফেন আর ব্যাস বাক্যে থাকবে ও এবং আর, এই তিনটা অব্যয় থাকবে। তাহলে এগুলো যদি থাকে তাহলে আমরা চিনতে পারবো যে সেটা দ্বন্দ্ব সমাস, তাই না? এখন দেখো, ধর পরীক্ষা আসলো বাবা হাইফেন মা, কোন সমাস? তাহলে হাইফেন আছে, আমরা চোখ বন্ধ কি বলতে পারবো? এটা সমাস। দ্বন্দ্ব সমাস। কিন্তু দুঃখের বিষয় হলো এত সহজ প্রশ্ন দিবে না। তোমরা ব্যাস বাক্য কি করবো? বাবা ও মা, হয়ে গেল। এখন দেখো 4টা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা দাগ দাও। 4টা ব্যতিক্রম আছে দেখো। একটা হলো দম্পতি, তাহলে দম্পতির ব্যাস বাক্য হলো জায়া ও পতি। পতি। কুশীলব,
কুশ ও লব। অহ রাত্র, আর একটা হলো অহর্নিশ। নিশ। এই চারটা মনে রাখতে হবে। তাহলে এই চারটা হলো ব্যতিক্রম, যাদের মাঝখানে কোনো হাইফেন নাই, তারপরও সেটা দ্বন্দ্ব সমাস। তাহলে দম্পতিকে ভাঙলে আমরা কি পাবো? জায়া ও পতি। কুশীলবকে ভাঙলে পাবো আমরা কুশ ও লব। অহরাত্রকে ভাঙলে পাবো আমরা অহ ও রাত্রি। অহর্নিশকে ভাঙলে পাবো অহ ও নিশা। এই চারটা হলো দ্বন্দ্ব সমাস। এই চারটা দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাস। সমাস। তাহলে দেখো, তোমরা বাসাতে দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্যটা পড়বা, দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য পড়বা। এখন দেখো, দ্বন্দ্ব সমাস কয়েক ভাবে হয়। পরীক্ষা যেটা বেশি আসে, দ্বন্দ্ব সমাস কয়েক ভাবে হয়। যেমন সমার্থক শব্দযোগে, বিপরীত শব্দযোগে, বিরোধার্থক শব্দযোগে, প্রায় সমার্থক যোগে, দুটি বিশেষণ যোগে, সংখ্যাবাচক যোগে। হয় না, বলো? তাহলে জি ভাইয়া। সমাস কয়েক প্রকারে সাহিত্য হয়, তার মধ্যে মিলনার্থক। তাহলে আমি যখন বললাম, যদি বলি আমরা মাসি ও পিসি, কোন অর্থে দ্বন্দ্ব সমাস? মিলনার্থক। মিলনার্থক। আমি যদি বলি দা ও কুমড়ো, দা কুমড়ো, তাই না? কি বলবো? দা কুমড়া না কুমড়ো ভাই? কুমড়া। দা কুমড়া না? কুমড়াই তো। জি ভাইয়া, আচ্ছা, কুমড়া। দা কুমড়া। তাহলে দা কুমড়া, তাহলে দা কুমড়া কোন অর্থে দ্বন্দ্ব সমাস? বিরোধার্থক। বিরোধার্থে। তাহলে পরীক্ষায় প্রশ্ন করবে, নিচের কোনটি সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস, নিচের কোনটি বিরোধার্থক অর্থে দ্বন্দ্ব সমাস, নিচের কোনটি বিপরীতার্থক অর্থে। তাহলে বিপরীতার্থক মানে কি বলতো? আয় ও আয় ও ব্যয়। ব্যয়। আয় ব্যয়। তাহলে আয় ও ব্যয়, এটা কি অর্থে? বিপরীতার্থ। বিপরীতার্থে। বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। মারিয়া আছো? জি ভাইয়া। তুমি আছো? এখন ছেলেরা ভাবছে যে আমি কারোর নাম বলছি না, কিন্তু ছেলেদের নাম তো আমি কারোর নাম দেখতে পাচ্ছি না। অবশ্যই অবশ্যই। হ্যাঁ সত্যি ভাই, হ্যাঁ আমি তো জানি যে এটা বলবাই, কিন্তু তোমাদের কারো নাম দেখতে পাচ্ছি না, শুধু কি দেখেন ভাইয়া আছি। দেখতে তো পারবেন না ভাই, আমার তো সামনেই তো আমি। তাই না? কিন্তু তোমাদের শুধু ওই আইডি নাম্বারটা ভেসে আছে, মানে AC1R6 আইডি, কিন্তু কারো নাম আসছে, কিন্তু মেয়েদের নামগুলো দু একটা আসছে। নাম লেখা আছে ভাইয়া, আশা বলে ডাকবেন ভাইয়া এয়ারপোর্ট থেকে। আচ্ছা ভাই শোনো, আপনার দৃষ্টি আকর্ষণের জন্য হয়তো ওরা চালাকি করছে। তাই না? শোনো, ওইটা না কথা। তো একটা কথা বলা হয়, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নেরও মাঝখানে নিয়েছো যে ঠাই। হ্যাঁ, তো দেখো, তাহলে পরীক্ষাতে যেখান থেকে কনফিউশন করবে যে কোন অর্থে দ্বন্দ্ব সমাস, কোনটি মিলনার্থক, কোনটি বিরোধার্থক। আচ্ছা, তোমাদের যখন সাধারণ জ্ঞান ক্লাস হয়, তখন ভাই কি তোমাদেরকে মিউট করে দেয় না দেয় না? না না ভাইয়া, দেয় না ভাইয়া। আর ইংরেজি? ওটাও মাঝে মাঝে করে মাঝে। দেয়, খুব বদমাশি। যখন বেশি ডিস্টার্ব করে তখন মিউট করে দেয়। ও আচ্ছা, ঠিক আছে। কারণ আমি তো জানি যে আমার এই ব্যাচের ছেলে মেয়েগুলো অনেক ভালো। আচ্ছা, এবার দেখো, আমরা যাব বহুপদী দ্বন্দ্ব সমাসে। বহুপদী, তাহলে বহুপদী মানে কি? একের অধিক পদ থাকলেই তার নাম হলো বহুপদী। তাহলে রাজা, রানী, আরটা কি? বাদশাহ। এই সিনেমাটা কেউ দেখেছো? জি ভাইয়া। রাজা রানী বাদশাহ, দেখছো? আমিও দেখেছি। তাহলে দেখো, রাজা রানী বাদশাহ, এখানে কয়টা পদ? দুইয়ের অধিক পদ না? তাহলে দুইয়ের অধিক পদ থাকলে তার নাম হবে কোন সমাস? বহুপদী দ্বন্দ্ব সমাস। এখন পরীক্ষাতে যেটা বেশি আসে সেটা হলো অলুক দ্বন্দ্ব। এটা ভালো খেয়াল রাখতে হবে, অলুক দ্বন্দ্ব।
তাহলে প্রথমে জানতে হবে অলুক সমাস কাকে কাকে বলে, অলুক সমাস। তাহলে সমাসের যে অংশ লোপ পায় না, সমাসে যে অংশ লোপ পায় না সেটা আমরা কি বলবো, অলুক সমাস। সমাস। বা যে দ্বন্দ্ব। সমাসে বিভক্তি লোপ পায় না, দুই হবে, যে সমাসে সমস্ত পদের কোনো অংশ লোপ পায় না বা যে সমাসে বিভক্তি লোপ পায় না সেটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। তারপর ওইভাবে না বলে আমি এটাকে বলি অলুক দ্বন্দ্ব সমাসে এ বিভক্তি থাকবে। যদি কোনো দ্বন্দ্ব সমাসে এ বিভক্তি থাকে তাহলে তাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব সমাস। কোন দ্বন্দ্ব সমাসে যদি এ বিভক্তি থাকে তাহলে তার নাম হলো অলুক দ্বন্দ্ব সমাস। যেমন দেখো দেশে বিদেশে এ আছে, আছে ভাইয়া। হ্যাঁ আছে। দুধে ভাতে, আকাশে আছে। বাতাসে, জলে স্থলে, হাতে নাতে, কোলে পিঠে, কোলে পিঠে। পিঠে। তাহলে এ বিভক্তি আছে না? তাহলে এ জি বিভক্তি ভাইয়া, থাকার আছে। জন্য এগুলোর নাম কি? অলুক অলুক সমাস। দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? জি ভাইয়া। বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। দেখো পিঠা দেখো, আচ্ছা। এবার আসো কর্মধারা সমাসে। পরীক্ষাতে সবচাইতে বেশি প্রশ্ন আসে কর্মধারা সমাস থেকে। 3 স্টার দাও। সো 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 মাচ ইম্পর্টেন্ট। কর্মধারা সমাস থেকে পরীক্ষাতে সবচাইতে বেশি প্রশ্ন আসে, ওটা 3 স্টার দাও। দেখো একটা হবে বিশেষণ আর একটা হবে বিশেষ্য। নাকি এক কথা বলো না। আবার আর একটা হবে বিশেষ্য আর একটা হবে বিশেষণ। তাহলে সংজ্ঞাটা হলো যেখানে বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয়, বা যেখানে বিশেষ্য ভাবাপন্ন পদের সাথে বিশেষণ ভাবাপন্ন পদের সমাস হয় তাকে আমরা কি বলবো? কর্মধারায় সমাস। তাহলে একটা হবে বিশেষণ, অপরটা কি হবে? বিশেষ্য। একটা যদি হয় বিশেষ্য, অপরটা কি হবে? বিশেষণ। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এই কথা বলো না, যে কোন সংসারে ধরো স্বামী যদি খুব রাগী হয়, এই কি গো দিয়েছো গল্প মিউট করো। ভাইয়ারে, যদি তোমাদের ক্লাস করার সময় যদি আশেপাশে কোনো সাউন্ড হয় বা যদি কেউ এসে কিছু বলে, অবশ্যই মিউট করে দেবো ভাইয়া, সবাইকে মিউট করে দেন। কারণ তোমার কথাটা সবাই শুনতে পাচ্ছ তো। দেখো আমি ভুলে গেলাম কি যে বলতেছিলাম। সংসারে সংসারের স্বামী যদি প্রধান হয়, হ্যাঁ, সংসারে স্বামী যদি অনেক রাগী হয়, বউ যদি রাগী হয়, তাহলে সে সংসারটা টিকবে? সবসময় মারামারি হবে, চুল ছেঁড়াছেড়ি হবে, হবে না? তাহলে যে কোনো একজনকে একটু কি হতে হবে? কনসিডার করতে হবে, একটু সহ্য করতে হবে। তাহলে স্বামী যদি করা হয় তাহলে স্ত্রীকে সহ্য করতে হবে, আর স্ত্রী যদি রাগী হয় তাহলে স্বামীকে সহ্য করতে হবে। তাছাড়া সে সংসার টিকবে বলো? টিকবে না। ঠিক একই ভাবে কর্মধারায় সমাসে কি হতে হবে? একটা হতে হবে বিশেষণ, একটা হতে হবে কি বিশেষণ, বা একটা হতে হবে বিশেষ্য, অপরটি হতে হবে কি বিশেষণ। তাহলে সেটাকে আমরা কর্মধারায় সমাস বলবো। ভাইয়া। বলো ভাইয়া। ভাইয়া বলো। এই যে এখানে লেখা আছে হচ্ছে বিশেষণ যোগ বিশেষণ, তারপরে বিশেষ্য যোগ বিশেষ্য, এভাবেও আচ্ছা লেখা আচ্ছা আছে। আচ্ছা, যাচ্ছি রে ভাই, আমাকে শেষ করে দাও, ওখানে তো আমি যাবো। আমি এখন এটা তো আমি বললাম, কিন্তু কি এরকম হয় না অনেক পরিবারে, ওই স্বামীও রাগী বউ রাগী, প্রতিদিন মারামারি হচ্ছে, ঝগড়া হচ্ছে, এরকম হয় না? হয় কিনা বলো? অবশ্যই। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে হবে বিশেষণ বিশেষ্য, বিশেষ্য বিশেষণ, দুটো ব্যতিক্রম থাকবে। এখন দেখো এখানে, হ্যাঁ আমি কিন্তু ক্লাস সংক্ষেপ করছি কারণ অনেক বড় তো আমরা সময় শেষ করতে পারবো না।
দেখো একটু তোমরা খেয়াল করো, কর্মধারয় সমাসের কতিপয় শর্তাবলী আছে না? কর্মধারয় সমাসের কতিপয় শর্তাবলী আছে। জি। আচ্ছা, এখানে দেখো পূর্ব পদে যদি স্ত্রীবাচক থাকে তাহলে সমস্ত পদে কি হবে? পুরুষবাচক। পুরুষ। তাহলে দেখো আমাদের তো ব্যাস বাক্য থেকে সমস্ত পদ আসবে না, সমস্ত পদ থেকে ব্যাস বাক্য করতে হবে। তাহলে এখানে নিয়মটা একটু উল্টে নিবা, এরকম যে সমস্ত পদে যদি পুরুষবাচক থাকে তাহলে ব্যাস বাক্য দিয়ে কি হবে? স্ত্রীবাচক। দেখো সুন্দর লতা, সুন্দরী। তাহলে এটা কি সমস্ত পদে পুরুষবাচক, তাহলে এখানে কি হবে? স্ত্রীবাচক। সুন্দরী যে লতা। লতা, সুন্দরতা। আবার বলছে যদি কোন সমস্ত পদে মহা থাকে, সমস্ত পদে কি যদি কি থাকে? মহা থাকে সমস্ত পদে, তাহলে ব্যাস বাক্য কি হবে? মহান বা মহৎ বা মহতি। তাহলে ব্যক্তি বুঝালে মহান, কোন গুণ বুঝালে মহতি মহৎ, বাকি সব ক্ষেত্রে কি? মহতি। তাহলে যদি বলি মহানবী, ব্যাস বাক্য কি হবে? মহানবী মহান যে নবী। মহান যে নবী। যদি বলে আমি মহানদী, তার বলতে হবে মহতি যে নদী। মহৎ যে নদী। মহতি মহতি। মহাজ্ঞান, মহৎ যে জ্ঞান। হ্যাঁ, এখন দেখো কিছু কিছু ক্ষেত্রে সবসময় যে একটা বিশেষণ হবে একটা বিশেষণ হবে তা না, কখনো কখনো দুটোই বিশেষণ হয়, আবার কি হয়? দুটি বিশেষ্য হয়। যেমন দেখো আমি লিখলাম জজ সাহেব, জজ সাহেব, তাহলে এটাও বিশেষ্য এটাও বিশেষ্য। তাহলে আমরা কি দেখবো? যিনি জজ তিনি সাহেব। তাহলে কখনো কখনো দুটি বিশেষ্য পদ একজনকে বোঝায়, কখনো কখনো দুটি বিশেষ্য পদ একজনকে বোঝায়। তাহলে জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব। আমি যদি লিখি চালাক, চতুর, তাহলে দুটোই কি বিশেষণ না? যেই চালাক সেই চতুর। আর সবসময় মনে রাখতে হবে সমাসে যে ব্যাস বাক্যটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি ব্যাস বাক্য না জানো তাহলে তুমি কখনোই সমাস পারবা না। এই জন্য যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অর্থাৎ সমাস মানেই ব্যাস বাক্য, যেখানে সমস্ত পদ পাবা সাথে সাথে ব্যাস বাক্য মুক্ত করা লাগবে। ঠিক আছে? আচ্ছা ভাই, এখন দেখো কর্মধারায় সমাস হলো 5 প্রকার। কর্মধারায় সমাস কয় প্রকার? 5 প্রকার। সাধারণ কর্মধারায়, মধ্য পদলোপী কর্মধারায়, উপমান, উপমিত, রূপক। তাহলে যদি একটা যদি হয় বিশেষণ, একটা যদি হয় বিশেষ্য, বা একটা বিশেষ্য আরেকটি বিশেষণ, বা দুটোই বিশেষ্য বা দুটোই বিশেষণ, তাহলে এগুলোকে বলবো আমরা সাধারণ কর্মধারায় সমাস। এখন আমরা জানবো তাহলে আমরা এখন জানবো মধ্য পদলোপী। মধ্য পদলোপী। আচ্ছা, তোমরা আমার একটা কথা বলেছো, এই যে আমি তোমার সাথে অনেক কথা বলি, উদাহরণ দিই, ছেলেদের উদাহরণ দিই, মেয়েদের উদাহরণ দিই, কেউ কি রাগ করো? না না ভাইয়া, আমি কিন্তু এটা বলি তোমাদের মনে থাকার জন্য, হ্যাঁ, কারণ এই রুলস দিয়ে সবসময় মনে থাকে না রে ভাইয়া। দেখো ঠিক আছে, সমস্যা নেই, বলেন। দেখো আমি বলছি কি মধ্য পদলোপী, তাহলে বইতে দেওয়া আছে এরকম মধ্য পদলোপী, বইতে দেওয়া আছে ব্যাস বাক্যের মাঝখানের পদটি যদি লোপ পায় তাকে আমরা কি বলবো? মধ্য পদলোপী কর্মধারায়। এভাবে পড়তে ইজি হয়ে গেল, কিন্তু বুঝবা না তো। যেমন দেখো বইয়ে দেওয়া হচ্ছে এভাবে, সিংহ চিহ্নিত আসন সমান সমান কি? সিংহাসন। 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 তাহলে কি মাঝখানে পদটা লোপ পেল না? জি তাহলে মাঝখানে পদটা লোপ পেলে তার নাম কি? মধ্য পদলোপী। হ্যাঁ, কিন্তু আমরা এভাবে পড়বো না, মধ্য পদলোপী সমাসটা আমরা এভাবে পড়বো। দেখো
ভাইয়া বিষয়টা বুঝতে পারিনি, আরেকবার বুঝাই দিবেন কাইন্ডলি। ভাই রে, রিপিট করলে তো সমস্যা। আচ্ছা দেখো, আমি বলেছি ব্যাস বাক্যের মাঝখানের পদটা যদি লোপ পায়, ব্যাস বাক্যের মাঝখানের পদটা যদি লোপ পায় তাকে আমরা বলবো মধ্য পদলোপী কর্মধারায় সমাস। যেমন জি ভাইয়া। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, মাঝখানে পদের লোপ পায়নি, জি তাহলে এটা আমরা কি বলবো? জি মধ্য পদলোপী। কিন্তু তোমাদের পরীক্ষায় কখনো ব্যাস বাক্য আসবে না, কি আসবে? সমস্ত পদ। তাই এর জন্য ওই রুলস খাটবে না। তাহলে এখন কি করতে হবে? তাহলে এখন আমাদের বুদ্ধিটা হলো এরকম যে মনে করো সাপোজ, মনে করো আমি বিয়ে করছি, বুঝছো? আমি এখন বিয়ে করছি, হ্যাঁ ভাই, জি আমার ওয়াইফ আছে আমার সাথে, সাপোজ, সত্যি না, হ্যাঁ ভাই। আগে যেটা বলি আগে জি মন ভাইয়া। দিয়ে শুনবা। তাহলে আমি এখন বিয়ে আচ্ছা ভাইয়া, করছি, সমস্যা নেই, বলেন। আমি বিয়ে করছি, আমার ওয়াইফ আছে। তাহলে আমার ওয়াইফ আর আমি যখন এক রুমে থাকবো বিছানায়, তখন এর মাঝে কি আমি অন্য কাউকে নিব? আমি না না না, অসম্ভব। কেউ কি না নিবে? না ভাই, দিবেন না। কেউ নিবে না না। ভাই। আচ্ছা, তাহলে ওর মাঝে যদি অন্য আরেকজন ব্যক্তি বা মানে যে কেউ আসুক, কেউ নিবে বলো? না না, কেউ নিবে না। অসম্ভব। তাহলে কি অবশ্যই স্বামী স্ত্রী দুইজন একসাথে থাকবে। এখন 2 বছর পরে তাদের একটা বাচ্চা হয়েছে, তাহলে এখন বাচ্চাটা কোথায় রাখবে? মাঝখানে। মাঝে। দুইজনের মাঝখানে। তাহলে আগে দম্পতি মানে স্বামী স্ত্রী ছিল দুইজন, তাহলে দুইজন স্বামী স্ত্রী ছিল এবং বিছানায় এদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। কিন্তু 2 বছর পরে যখন একটা বাচ্চা হলো, তখন দুইজনের মাঝখানে নতুন একটা জন সদস্য আসলো। এই নতুন সদস্য নামই হলো মধ্য পদলোপী কর্মধারায় সমাস। জি জি ভাইয়া, বুঝতে অস্থির পারছি। অস্থির। দেখো খেয়াল লাগতো করো, ভাইয়া। পলান্ন, খেয়াল করে ভাই, পলান্ন। তাহলে এইখানে দুইটা পদ আছে, একটা হলো পল, আর একটা পদ, পদ কি আছে? অন্য। অন্য। তাহলে এই পলটা হলো স্বামী, অন্যটা কি? স্ত্রী। এবং তাদের কোল জুড়ে একটা বাচ্চা আসলো, তার নাম হলো পল মিশ্রিত অন্ন। তাহলে মাঝখানে কি নতুন শব্দ আসছে? যেহেতু হ্যাঁ মাঝখানে আছে। নতুন শব্দ আসছে, তাহলে এর নাম কি? মধ্য পদলোপী। মধ্য মধ্য পদলোপী পদলোপী কর্মধারায় কর্মধারায় সমাস। সমাস। ক্লিয়ার? আমি তো বুঝতে পারছি না, তোমরা বুঝতে পারছো কি পারছো না? আমি পাচ্ছি, সমস্যা নেই। জি দেখো, ভাইয়া, অল ক্লিয়ার। যদি বলি আমি স্মৃতি সৌধ, স্মৃতি সৌধ, তাহলে এখানে একটা পদ, এখানে একটা পদ, কিন্তু যখন ভাঙছি তখন কি আসছে? স্মৃতি রক্ষার্থে সৌধ। রক্ষার্থে সৌধ। সৌধ। কোন সমাস? মাঝখানে নতুন পদ, পদলোপী মধ্য কর্মধারায়। পদলোপী। মধ্য। মধ্য তাহলে কি পদলোপী। এটা হলো পদলোপী। স্বামী, এটা হলো স্ত্রী, মাঝখানে কি? বাচ্চা। বেবি। স্বামী ভাইয়া আর এই মাছ স্ত্রী, স্বামী আর স্ত্রী বানেই আছে যে কোন? মিস্ত্রি, সে মিস্ত্রি। বড় আজব কারিগর। ওরে বাবা, দেখেছো কত ভাইয়া কিছু এখানে এত। আমার মাঝখানে তো মামি বলে। যেটি তিনি এগুলো এই শব্দগুলো তো আসছে না ভাইয়া। আচ্ছা, সব এই যে ক্ষেত্রে আসবে না রে ভাই, সব ক্ষেত্রে কি আসবে? ঘুমাই কি হবে? সব ক্ষেত্রে তো আসবে না। আমি তো ক্লু ভাইয়া দিয়ে এরপর দিচ্ছি, ক্লুকে আমি দিচ্ছি না। দুইটা পদ ছিল, কিন্তু ভাঙার পরে কয়টা পদ হলো? তিনটা, মাঝখানে নতুন পদ। এরকম হলে তার নাম হলো উপমান কর্মধারয় সমাস। সবসময় যে সে যিনি তিনি আসবে না। তারপরে দেখো উপমান, এবার হচ্ছে কি? উপমান, উপমিত, আর হলো রূপক। আমরা তিনটা একসাথে শিখবো, উপমান, উপমিত, রূপক। তাহলে উপমান মানে হলো সত্য তুলনা। উপমান মানে কি? সত্য তুলনা। উপমিত মানে হলো মিথ্যা। এটা ভালোভাবে খেয়াল করো, যদি কেউ বলো যে ভাই আরেকবার রিপিট করেন, তাহলে আমি আই এম সরি। তাহলে উপমান মানে হলো সত্য তুলনা, উপমিত মানে হলো মিথ্যা তুলনা। ঠিক আছে, আগে এই দুইটা আমরা ক্লিয়ার করি, তারপর উপকটা বলছে। তাহলে উপমান মানে কি? সত্য তুলনা। উপমিত মানে কি? মিথ্যা তুলনা। মিথ্যা তুলনা।
তাহলে উপমানে ন্যায় মাঝে থাকে, উপমানে ন্যায় মাঝে থাকে, উপমিততে ন্যায় শেষে থাকে। দেখো, তাহলে উপমান মানে হলো সত্য তুলনা, ন্যায় মাঝে থাকে, উপমিত মানে হলো মিথ্যা তুলনা, ন্যায় শেষে থাকে। এইটুকু বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। রেসপন্স প্লিজ। তাহলে জি ভাইয়া। উপমান মানে হলো সত্য তুলনা, ন্যায় মাঝে থাকে, উপমিত মানে হলো মিথ্যা তুলনা, ন্যায় শেষে থাকে। আরেকটা হলো উপমানে, খেয়াল করো আরেকটা বৈশিষ্ট্য খেয়াল করো উপমানে, দ্বিতীয় শব্দ দ্বারা, দ্বিতীয় শব্দ দ্বারা কি প্রথম প্রথম শব্দের বৈশিষ্ট্য বোঝায়। দেখো, উপমান মানে হলো সত্য তুলনা, উপমিত মানে হলো মিথ্যা তুলনা, উপমানে ন্যায় মাঝে থাকে, উপমিত ন্যায় শেষে থাকে, এবং উপমান চেনার আর একটা বৈশিষ্ট্য হলো দ্বিতীয় শব্দ দ্বারা প্রথম শব্দের বৈশিষ্ট্য বোঝাবে। সবাই একটু লিখে রাখো, হ্যাঁ লিখো, সবাই লেখো, নাহলে পরে বলো যে ভাই বুঝুনি, আবার বোঝান। লেখো, আমি আসছি একটু। এই লিখেছো তোমরা সবাই? জি ভাইয়া। ওকে ভাইয়া, তাহলে এবার আমি উদাহরণগুলো দিব, মনোযোগ সহকারে বুঝে নিবা, তারপরে কেউ আর জিজ্ঞাসা করবো না যে ভাই আরেকবার বলেন, কারণ অনলাইন ক্লাস তো দুইবার পড়তে বলতে গেলে অনেক অসুবিধা হচ্ছে। দেখো, বিষয়টা এরকম, তাহলে আমি বললাম উপমান মানে হলো সত্য তুলনা, ন্যায় মাঝখানে থাকবে, এবং দ্বিতীয় শব্দ দ্বারা প্রথম শব্দের বৈশিষ্ট্য বোঝাবে, তাই না? দেখো তো, আমি লিখলাম, মনে করো একটা শব্দ, লৌহ কঠিন, লৌহ কঠিন, লোহা তো কঠিনই হবে, তাই না? তাহলে এটা কি সত্য তুলনা না? জি। জি ভাইয়া সত্য। লৌহ কঠিন, লোহাও কঠিন, কঠিনটা কঠিন। কঠিন। আমি যদি বলি পানি তরল, হ্যাঁ ঠিক। পানি সত্য। তরল, সত্য না? তরল। জি সত্য। এবং খেয়াল, এই শব্দ হচ্ছে, মিউট করো। এবং দ্বিতীয় শব্দ দ্বারা যদি প্রথম শব্দের বৈশিষ্ট্য বোঝায়, তাহলে পানির বৈশিষ্ট্য কি তরল, দ্বিতীয় শব্দ দ্বারা কি প্রথম শব্দের বৈশিষ্ট্য বোঝাচ্ছে? জি ভাইয়া। লৌহ কঠিন, লোহার বৈশিষ্ট্য কি কঠিন, তাহলে দ্বিতীয় শব্দ দ্বারা কি প্রথম শব্দের বৈশিষ্ট্য বোঝাচ্ছে? জি ভাইয়া। আমি লিখলাম হরিণ চঞ্চল, হরিণ চঞ্চল, তাহলে হরিণের বৈশিষ্ট্য যে চঞ্চল, এটা কি বোঝাচ্ছে দ্বিতীয় শব্দ দ্বারা? তাহলে এটা কোন সমাস বলবো? উপমান। উপমান। তাহলে ব্যাসব কি হবে? হরিণের ন্যায় চঞ্চল, লৌহের ন্যায় কঠিন, পানির ন্যায় তরল। তাহলে উপমানে ব্যাস বাক্যে ন্যায় কোথায় থাকবে?
মাঝে থাকবে। মাঝে থাকবে। এখন আমি বলছি, দেখো একটা উদাহরণ আছে, ভ্রমর কৃষ্ণ কেশ। ভ্রমর কৃষ্ণ কেশ, তাহলে ভ্রমর দেখছো তোমরা? জি ভাইয়া। এই এত বড় বড় কালো কালো, তাহলে ভ্রমর কি কালো না? জি। কৃষ্ণ কেশ চুল কি কালো। কালো না সাদা? চুলও কালো। তাহলে দুটোই জি কালো, ভাইয়া। তাহলে এটাকে আমরা কি কালো। বলবো? সত্য তুলনা না? দুটোই কালো। জি ভাইয়া। তাহলে এটা কোন সমাস? উপমান উপমান কর্মধারায় সঙ্গে কর্মধারয়। কি বলবো? ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ। বা যদি আমরা বলি, আর একটা উদাহরণ দিই, সাদা অরুণ রাঙা। কুচকুচে। অরুণ রাঙা। রাঙা, তাহলে রাঙা মানে কি? লাল। অরুণ মানে কি? সকালের সূর্য। সূর্যটা হয় লাল, তাহলে এখানে অরুণ মানে কি? লাল। রাঙা মানে লাল, তাহলে দ্বিতীয় শব্দ দ্বারা কি প্রথম শব্দের বৈশিষ্ট্য বোঝাচ্ছে? জি ভাইয়া। এবং দুটোই যেহেতু লাল, একটা কি সত্য তুলনা, তাহলে আমরা এটা কি বলবো? আমরা উপমান কর্মধারায় সমাস। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো উপমিত, দেখো এবার লিখলাম আমি মুখ চন্দ্র। মুখ চন্দ্র, তাহলে মুখ তো মুখ, আর চন্দ্র দুটো কি এক? না। না। তাহলে দুটো যদি একই হয়, এই পর্যন্ত সত্য তুলনা হয়, সেটা আমরা কি বলবো? উপমান। আর যদি দুটো একই না হয়, দুটো ভিন্ন হয় বা মিথ্যা হয়, তাহলে আমরা সেটা কি বলবো? আমরা উপমান। এবং সরি উপমিত। হ্যাঁ, উপমিত। এবং দ্বিতীয় শব্দ দ্বারা কি প্রথম শব্দের বৈশিষ্ট্য বোঝাচ্ছে? না ভাই। চন্দ্রর বৈশিষ্ট্য কি মুখ? না। না। আবার আমি লিখলাম পুরুষ সিংহ। পুরুষ সিংহ, তাহলে সিংহর বৈশিষ্ট্য কি? সে পুরুষ? না। না। তাহলে দ্বিতীয় শব্দ দ্বারা যদি প্রথম শব্দের বৈশিষ্ট্য না বোঝাই এবং যদি তুলনাটা সত্য না হয়, তাকে আমরা কি বলবো? উপমিত। উপমিত। এবার রূপক দেখো, রূপকটা পরে খুবই আসে। রূপক পেয়েছো? রূপক, তাই রূপকে মনে রাখতে হবে প্রথম অংশ। রূপক কর্মধারয় সমাসের প্রথম অংশ অদৃশ্যমান। রূপক কর্মধারয় সমাসের প্রথম অংশ কি হবে? অদৃশ্যমান। দ্বিতীয় অংশ হবে দৃশ্যমান। তাহলে প্রথম অংশ যদি হয় অদৃশ্যমান এবং দ্বিতীয় অংশ যদি হয় কি? দৃশ্যমান, এবং তাদের মাঝে কি বসবে? রূপ, তাহলে সেটা কি হবে? রূপক কর্মধারয়। সবাই সবাই লেখো। রিপন আছো? চয়ন লিখছো? জি ভাই আসছি। আচ্ছা ভাই লেখো। তাহলে রূপকের প্রথম অংশ হবে অদৃশ্যমান এবং রূপকের দ্বিতীয় অংশ হবে দৃশ্যমান। এই সোহেলি খাতুন আছো? সোহেলি খাতুন, নাও। এই মাস্তুরা, কি নাম? মুসরাত, মুস্তারিন। মুস্তারিন আছো? জি ভাইয়া আছি। এই বলবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবা। জি ভাই। ইন্নাল দিন হামদা থেকে বলবো। ওয়া ইন্নাল মাতা মাতাওয়াল মু মানজা। লা না শারিকা সরি লাহু। কালা লাব্বাইক কালা। বলবা, হ্যাঁ? কালা। বলছো? ওই যখন তোমার স্কুলে পড়তাম না, লাব্বাইক। আচ্ছা স্কুলে মানে লাব্বাইক কে কে বলছো? ভাইয়া কেউ বলে না, এমনি বলতেছে সবাই। তাই না? এই দেখো, মাদ্রাসায় বলেছি আমরা। আচ্ছা থাক ভাই, আর বলতে হবে না। এবার দেখো, এবার মনে করো আমি লিখলাম একটা শব্দ মন মাঝি। বলো মন মাঝি কোন সিনেমার গান? রূপক কর্ম। মন মাঝি রে। গীত মাঝি। বস। এত সময় লাগছে? জি বস। বস ছবির গান। জি বস। এই দেখো, তাহলে মন মাঝি রে, এই মনটা কি দৃশ্যমান না অদৃশ্যমান? অদৃশ্য। অদৃশ্য। অদৃশ্যমান।
আর মাঝিটা কি? দৃশ্যমান। দৃশ্যমান। তাহলে অদৃশ্য। তাহলে যদি কোনো সমাসের প্রথম অংশ হয় অদৃশ্যমান এবং দ্বিতীয় অংশ যদি হয় দৃশ্যমান, তাদের মাঝে আমি কি বসাবো? রূপ বসিয়ে সমাস করবো। তাহলে কি হবে? মন মাঝি, মন রূপ মাঝি। এবার দেখো যে বলবো গেল, আমি লিখলাম বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। তাহলে বিষাদ মানে হলো মানুষের মনের কষ্ট, দেখা যায় না। না। সিন্ধু মানে কি? নদী, দেখা যায়। হ্যাঁ। তাহলে প্রথম যায়। অংশটা যদি হয় অদৃশ্যমান এবং দ্বিতীয় অংশটা যদি হয় দৃশ্যমান, তাহলে সেটা কোন সমাস? রূপ ও কর্মধারয় সমাস। দ্যাটস অল। ওকে। ওকে। আচ্ছা, যদি আমরা আরেকটা উদাহরণ দিই, দেখো ক্রোধানল, ক্রোধানল। তাহলে ক্রোধানলে প্রথম কি হচ্ছে? ক্রোধ। ক্রোধ কি দেখা যায়? না। অনল মানে কি? আগুন। আগুন দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। তাহলে কি দেবো আমরা? ক্রোধ রূপ অনল। এবার সোনামণিরা তোমরা তৎপুরুষ সমাসে আসো, তৎপুরুষ সমাসে আসো। বিভক্তি লোপে, এই মুস্তারি, আজান দিবে কয়টায় গো? 5:25 মনে হয় দেয়। জরুরি 5:25। শোনো, যেহেতু একজন রোজা আছে, হ্যাঁ, মাগরিবের আজান দিলে একটু আমাকে বলবা, আমি নামাজ এবং ইফতারের জন্য আমি 15 মিনিট সময় দেবো, ঠিক আছে? দিয়ে আমরা ক্লাস শেষ করে দেবো। দেখো তৎপুরুষ সমাসটা দেখো, বিভক্তি লোপে যে সমাস হয়, বিভক্তি লোপে যে সমাস হয় এবং পরপদের অর্থ যেখানে প্রধান, তার নাম কি? তৎপুরুষ সমাস। আচ্ছা, তাহলে আমি এর আগে পড়াইছিলাম হ্যাঁ, দেখো মনে আছে কি বিভক্তি কয় প্রকার? 6 প্রকার। বিভক্তি প্রধানত 2 প্রকার, নাম বিভক্তি, ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি। কিন্তু না, বাংলা বিভক্তি 7 প্রকার, মনে আছে? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, মনে আছে? তাহলে যদি কোনো সমাসের ব্যাস বাক্যে কে রে থাকে, তাহলে সেটা কি হবে? দ্বিতীয়া তৎপুরুষ। দ্বারা দিয়ে কর্তৃক থাকলে তৃতীয়া, অন্য নিমিত্ত থাকলে চতুর্থী, হতে থেকে চেয়ে পঞ্চমী, র এর থাকলে সেটা কি হবে? ষষ্ঠী, এ অন্তুস্ত এবং তে থাকলে কি হবে? সপ্তমী। তাহলে এক বাক্যে আমাদের 6টা সমাস শেষ। এখন আমি লিখলাম ধরো বই পড়া, বই পড়া। এখন এই বই পড়ার ব্যাস বাক্য কেউ জানো না, তাহলে সমাস পারবা? বই পড়া কি হবে? বইকে পড়া। বই পড়া কে হবে ব্যাস বাক্য? বইকে পড়া। তাহলে কে আছে না? তাহলে কে থাকলে কোন সমাস? দ্বিতীয়া। দ্বিতীয়া তৎপুরুষ। ভেরি গুড। তারপরে দেখো মন গড়া, মন গড়া। তাহলে কি হবে? মন দিয়ে গড়া, মন দিয়ে গড়া। তাহলে দ্বারা দিয়ে করতে থাকলে কোন সমাস? তৃতীয়া তৎপুরুষ। এ মুক্ত করতে হবে। তারপর দেখো আমি লিখলাম পাগলা গারদ, পাগলা। আচ্ছা, তোমাদের মধ্যে পাবনার কেউ আছো? পাবনা নাই, কুষ্টিয়ার আছি ভাই আমি। পাবনা নাই কেউ না? জ্যাক। আচ্ছা বলো তো, বাংলাদেশে এত জায়গা এত জেলা থাকতেও পাবনাতে কেন পাগলা গারদ হলো? কেন? লোক পাগল। ভাই স্পেলিং মিস্টেক, পাবনা থেকে পাবনা। আরে না, শোনো আমি বলি। তাহলে বাংলাদেশের এত জায়গা 64 জেলা থাকতেও পাবনাতে কেন পাগলা গারদ হলো? তার কারণটা হলো, আমরা জানি যে সকল এলাকায়
যে প্রোডাক্ট বেশি উৎপাদন হয় সেখানে সেই কলকারখানা হয়, ভালো তো। তাই না? তাহলে পাবনাতে সবচাইতে বেশি পাগল উৎপাদন হয়, এর জন্য পাগলা গারদ কোথায়? পাবনায়, তাই না? তাহলে দেখো পাগলা গারদ, তাহলে ব্যাসবাক্য কি হবে? গারদ। পাগল, পাগলের জন্য পাগলের জন্য পাগলের কারখানা। গারদ। তাহলে জন্য আছে না, তাহলে জন্য তাহলে কি হবে? চতুর্থী তৎপুরুষ। চতুর্থী। ঠিক আছে, এখন তোমাদেরকে ছোট্ট একটা আমি গল্প শোনাই। আমি অনার্স, বলো। ব্যাস বাক্য তো সফটওয়্যার তৈরি করতে পারি না, কিভাবে করবো? বুঝলাম না ভাইয়া, বলো আরেকবার বলো। ভাইয়া বলতেছে আসলে যে ব্যাস ব্যাস বাক্য বাক্য নির্ণয় তৈরি করে, করতে পারে মানে না। সফটওয়্যার তো ব্যাস বাক্য নির্ণয় করতে হ্যাঁ, ব্যাস বাক্য তৈরি করা কোনো রুলস নাই, এটা মুখস্থ করতে হবে। ব্যাস বাক্য তৈরি করার কোনো রুলস নাই, এটা মুখস্থ করতে হবে। যে যত ব্যাস বাক্য মুখস্থ করতে পারবে তার জন্য সমাজ তত সহজ। এর কোনো নিয়ম নাই ব্যাস বাক্য তৈরি করার। তবে হ্যাঁ, ব্যাস বাক্য দেখে সমাস নির্ণয়ের কৌশল আছে, কিন্তু সমস্ত পদ থেকে ব্যাস বাক্য তৈরি কোনো কৌশল নাই, এটা মুখস্থ করতে হবে। শেষ, এক বাক্যে। তো এবার শোনো একটা গল্প শোনো। আমি 2016 সালে কি 2017 সালে পাবনা গেছিলাম একজন অ্যাপ্লিকেন্টকে নিয়ে, বুঝছো? তো পাবনায় গিয়ে আমার ওখানে 2-4 জন ছাত্র ছাত্রী আছে। তো ওদেরকে বললাম যে যেহেতু আমি পাবনায় কখনো আসিনি, একবারই গেছি, তো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাগলা গারদ কত দূর? তো একজন বললো ভাইয়া বেশি না, ওই 20 মিনিট। আমি বললাম তাহলে চলো যাই। তো আমি আছি, আমার এক ছাত্রী আছে, আর 3 ছাত্র আছে, মোট আমরা 5 জন, 4 জন ছেলে, একটা মেয়ে। তো আমরা গেলাম পাগলা গারদ দেখছি, ঘুরছি। মানুষ চিড়িয়াখানাতে গিয়ে যেভাবে বানর গুলো দেখে না, জীবজন্তু, সেইভাবে গিয়ে পাগল গুলাকে দেখছে। আর পাগল গুলো মানুষকে দেখে খুব নাচানাচি করছে। ছোট বাচ্চারা দেখবা বাড়িতে মানুষ দেখলে বেশি লাফালাফি করে না? তো আমার এক ছাত্র একটা পাগলকে বলেছে হাই, তখন আর একজনও বললো হাই, তখন পাগলটা বলছে হাই, তারপর আমি বললাম হাই, পাগলটা বলছে হাই। যখনই আমার ওই ছাত্রীরা বলেছে হাই, তখন পাগলটা উঠে বলছে আই লাভ ইউ। তাহলে এটা কোন পাগল? শিয়ানা পাগল। তখন ধর ওই মেয়েটা লজ্জা পাইছে, তখন বলছে আই এম সরি সরি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। দেখছো, শিক্ষিত পাগল। হ্যাঁ, মতলবের পাগল, তাই না? আচ্ছা, এবার দেখো তাহলে এটা কি গেল, চতুর্থী গেল। তারপর দেখো যদি লিখি আমি বিলাত ফেরত, বিলাত ফেরত, তাহলে আমরা কি বলবো? বিলাত হতে ফেরত, পঞ্চমী তৎপুরুষ সমাস। আর র বা এর থাকলে সেটা কি? হ্যাঁ, দেখো যদি আমি লিখি রাজ পুত্র, তাহলে ষষ্ঠীর কি থাকবে? র এর, তাহলে হবে কি? রাজপুত্র কি হবে? রাজার পুত্র। তাহলে কি বলবো? রাজপুত্র, র আছে না? র থাকলে কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর যদি এ থাকে, এ অন্তুস্ত তে, তাহলে সেটা কি হবে? সপ্তমী। আমি লিখলাম গাছ পাকা, কি লিখেছি? গাছ পাকা। ব্যাস বাক্য কি হবে? গাছে পাকা, গাছ পাকা, গাছে পাকা, এ আছে না? তাহলে এটা কোন সমাস? সপ্তমী তৎপুরুষ সমাস। পৃষ্ঠা উল্টাও, 8 নম্বর পেয়ে যাও। হ্যাঁ, শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি তো এ আছে, কিন্তু তারপর সপ্তমী বিভক্তি বলি কেন? বুঝলাম না। শোনো, মেন কথা হলো, শোনো, প্রথমা বিভক্তি বলে কোনো বিভক্তি নাই, শেষ। ওটাকে শূন্য বিভক্তি বলা হয়। প্রথমা বিভক্তি বলে কোনো বিভক্তি নাই, এটা শূন্য বিভক্তি।
আমরা সব ভাইয়া কাউন্ট করবো দ্বিতীয় থেকে, শূন্য বলে কোনো বিভক্তি নাই, ওটা বাদ। ওখানে তো এ অন্তস্থ এগুলো আছে। আরে ভাই যাই থাকুক, কি বলা হচ্ছে প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি, তাই শূন্য কথাটা কেন দিল? ওখানে যতই থাকুক কিন্তু কিছু কি কিছু নাই। মূল্যহীন। অনেকে বলে না আমি আজ থেকে জানবো আমার কোনো ছেলে নাই, তা তুমি মনে করো এমন একটা কাজ করেছো যে তোমার বাবা মা খুবই লজ্জিত হয়েছে, তখন তোমার বাবা কি বলছে আজ থেকে আমি জানলাম আমার ছেলে মৃত, তার মানে কি সে কি আদৌ কি মৃত? সে জীবিত না হয়ে আছে, আছে, কিন্তু বাপ মা কি বলছে আজ থেকে আমার কোনো সন্তান নাই। বিষয়টা নাই। ঠিক ওইরকম। দেখো এবার দেখো আমরা যেটা পড়বো অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস, এটা একটু ভালোভাবে খেয়াল করো। অলুক তৎপুরুষ সমাস, তাহলে সমস্ত পদ এবং ব্যাস বাক্য, সমস্ত পদ এবং ব্যাস বাক্য দুটোই যদি একই রকম হয় তাকে বলবো আমরা অলুক তৎপুরুষ সমাস। তাহলে অলুক তৎপুরুষ সমাস চেনার উপায় হলো সমস্ত পদ এবং ব্যাস বাক্য দুটোই যদি একই রকম হয় তাহলে তাকে আমরা কি বলবো অলুক তৎপুরুষ সমাস। কিভাবে দেখো, আমি লিখলাম মনে করো মাটির মানুষ, খেয়াল করো তো কি লিখেছি, মাটির মানুষ। মাটির মানুষ। দেখো কি লিখেছি, মাটির মানুষ লিখেছি। তাহলে এটা কি সমস্ত পদ, তাহলে এর যদি আমরা ব্যাস বাক্য করি ব্যাস বাক্য কি হবে, মাটির মানুষ। মাটির মানুষ। তাহলে দুটোর ব্যাস বাক্য একই হচ্ছে না? জি। মাটির মানুষ এটা হলো সমস্ত পদ, এটা হলো সমস্ত পদ, এটা কি ব্যাস বাক্য। তাহলে সমস্ত পদ ব্যাস বাক্য দুটোই একরকম হচ্ছে না? যেহেতু দুটোই একরকম তাহলে এটা আমরা কি বলবো অলুক অলুক তৎপুরুষ সমাস। এখন যেহেতু এখানে আবার র আছে, এখানে র আছে না, জি। তাহলে এটা আমরা কি বলতে পারি অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। ভালো বুঝে দেখো, ব্যাস বাক্য এবং সমস্ত পদ যদি দুটোই একই রকম হয় তাহলে তার নাম হলো অলুক তৎপুরুষ সমাস। তাই এটার নাম কি হবে অলুক তৎপুরুষ সমাস। যেহেতু আমার এখানে কি র আছে না, তাহলে এটাকে আমরা কি বলতে পারি অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস। বা আরেকটা উদাহরণ দিই, মনে করো এরকম আছে, দেখো গাছে পাকা, গাছ মানে কি গাছে পাকা, ব্যাসব কি হবে গাছে পাকা। তাহলে দুটোই কি একই রকম না? জি। তাহলে যেহেতু দুটো একই রকম তাই এটা আমরা কি বলবো অলুক তৎপুরুষ সমাস। কিন্তু এখানে কি আছে এ আছে না, তাহলে এটাকে আমরা কি বলতে পারি আবার অলুক সপ্তমী তৎপুরুষ সমাস। ক্লিয়ার? আচ্ছা এবার যাও নয় তৎপুরুষ সমাস। নয় তৎপুরুষ সমাস, নয় তৎপুরুষ সমাস পেয়েছো? জি ভাই। নয় মানে কি, নয় মানে না, যেমন দেখো অ, অন, অনা, আ, বে, ব। তাহলে যদি কোনো সমস্ত পদের শুরুতে কি থাকে, যদি কোনো সমস্ত পদের শুরুতে যদি কি থাকে অ, অন, অনা, আ, বে, ব, যদি কোনো সমস্ত পদের শুরুতে কি এরা থাকে তাহলে ব্যাস বাক্যে আমরা কি বসাবো ন, নাই, নেই বা নয় এগুলো বসাবো। তাহলে সেটা হয়ে যাবে কি নয় তৎপুরুষ সমাস। দেখো যদি কোনো সমস্ত পদের শুরুতে অ, অন, অনা, আ, বে, ব এই সকল শব্দগুলো থাকে তাহলে সেটা হয়ে যাবে কি নয় তৎপুরুষ সমাস। এবং সেক্ষেত্রে ব্যাস বাক্যে কি বসবে ন, নাই, নেই, নয়, তাই সেটাকে আমরা কি বলবো নয় তৎপুরুষ সমাস। দেখো একটু খেয়াল করে
যে এরকম যেমন আমি লিখলাম অজ্ঞান, শুরুতে অ আছে, হ্যাঁ। তাহলে আমি কি বললাম, যদি কোনো শব্দের বা সমস্ত শুরুতে কি অ, অন, অনা, অনি, অন্ত, সরি, অ, অন, অনা, আ, বে, ব, এগুলো থাকবে, কিন্তু অর্থটা কি বুঝাবে? নাবোধক। কি অর্থ বুঝাবে? নাবোধক। তাহলে অজ্ঞান, তাহলে আমি বুঝতে পারছি যার জ্ঞান নাই, তাহলে আমি কি লিখবো ব্যাস বাক্যে? নাই জ্ঞান। এটা কি এই জান না, কি লিখবো? নাই জ্ঞান। তখন এটা আমরা কি বলবো? নয় তৎপুরুষ সমাস। বা আমি লিখলাম, ভাইয়া অলোক তৎপ্রচারের প্রশ্ন আছে ভাইয়া। থামো রে ভাই, শেষ করে দাও। আমি লিখলাম আ লু নি, আলুনি, তাহলে কি হবে? নাই লবণ। নাই লবণ। বাকি লবণের অভাব, তাই কি বলছি আমরা? আলুনি। I love তাহলে যদি কোনো শব্দের শুরুতে অ, অন, অনা, আ, বে, ব এগুলো থাকে এবং এদের অর্থ যদি কি বোঝায়? নাবোধক, তাহলে সেটা আমরা কি বলবো? নয় তৎপুরুষ সমাস। সমাস। আচ্ছা বলো, অলোক থেকে বলো, এই কে প্রশ্ন করতে চাইলা যে? জি ভাইয়া আমি। বলো। ভাই আপনি বলছিলেন গাছের পাকা, মানে এই মানে শব্দটা হলো অলোক তৎপুরুষ। তো আমরা কিভাবে বুঝবো এটা অলোক তৎপুরুষ? আপনি তো ব্যাস বাক্য লেখেন গাছের পাকা। আমরা তো জানি যে কোন পূর্বপদ ও পরপদের যে সমান পার্থক্য মানে প্রাধান্য থাকে, তাহলে তো ওটা দ্বন্দ্ব সমাস হতে পারে। তো আমরা কিভাবে বলবো যে এটা তৎপুরুষ? অলোক তৎপুরুষ তো পরে আসবে, তৎপুরুষটা কিভাবে বুঝবো এটা? আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ চৌহান ইসলাম। চয়ন ইসলাম। আচ্ছা, তোমার তোমার বাসা কোথায়? সিরাজগঞ্জ ভাইয়া। সিরাজগঞ্জ। আচ্ছা, আমার কথাটা আগে ভালো বুঝো। দ্বন্দ্ব সমাসে দুইটা পদ থাকবে, ব্যাস বাক্যে হাইফেন থাকবে, সরি সমস্ত পদে হাইফেন থাকবে, ব্যাস বাক্যে ও এবং আর থাকবে। আর আমি যেটা বারবার করে বলছি, ব্যাস সমাস নির্ণয় করতে হলে অবশ্যই তোমাকে ব্যাস বাক্য জানতে হবে। তুমি যদি ব্যাস বাক্য না জানো, তুমি জীবনও পারবে না। এখন আমি লিখলাম এই হবে যে গায়ে পড়া। এখন তুমি ব্যাস বাক্য করলে এই হবে গায়ে পরে যে, তাহলে কি হবে? বলো, হবে বলো? না ভাইয়া। হবে না। বা তুমি ব্যাস বাক্য করলে যে এরকম যে গায়ে ও পরে, গায়ে ও পড়া, তাহলে হবে? তাহলে এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, ব্যাস বাক্যগুলা বেশি বেশি করে পড়তে হবে, বেশি বেশি করে জানতে হবে, বেশি বেশি করে মুখস্থ করতে হবে। তোমরা লেকচার শিট পড়বা এবং এর পাশাপাশি ক্লাস 9 যে মূল বইটা আছে সেটা পড়বা। কারণ দেখো তোমাদের সিটে দেখো উদাহরণগুলো একটু দেওয়া আছে, দেখো উদাহরণগুলো কি আছে? গায়ে পড়া, কলে ছাটা, ঘিয়ে বাঁধা, বাঁশে বাঁধা। তোমরা ব্যাস করো তো, বাঁশে বাঁধা ব্যাস করো বা। হবে না তো। হ্যাঁ, তো শোনো, একটা জিনিস তুমি যদি ইজি ভাবে নাও, ইজি, হার্ড ভাবে না হার্ড ভাবে। আমি প্রথমে বলছি সমাস মানে ব্যাস বাক্য থেকে সমাস নির্ণয় করা যায়, এটা খুবই সহজ। ব্যাস বাক্য দেখে সমাস নির্ণয় করা খুবই সহজ, কিন্তু পরীক্ষা কখনো ব্যাস বাক্য দিবে না, দিবে সমস্ত পদ। আর সমস্ত পদ থেকে ব্যাস বাক্য মুখস্থ করতে হয়, নিয়ম দিয়ে হবে না। কিন্তু ব্যাস বাক্য থেকে আবার সমাস নির্ণয়টা নিয়ম দিয়ে হবে, এর জন্য এখানে দরকার নাই। এবার যাও, এবার উপপদ তৎপুরুষে যাও। উপপদ, এই উপপদটা শেষ করে আমরা একটু নামাজের জন্য বিরতি দেবো। পড়ানো প্রায় শেষ হয়ে গেছে, আমরা দ্রুত শেষ করে দেবো। দেখো উপপদ, দেখো উপপদ, সবাই লেখো, সবাই লেখো। কৃদন্ত পদের আগের পদকে উপপদ বলে। দেখো, কৃদন্ত পদের
আগের পদকে বলা হয় উপপদ। সবাই লেখো একটু। কৃদন্ত পদ কি ভাইয়া? কৃদন্ত পদ মানে হলো ক্রিয়া, ক্রিয়ার আগের পদকে। কৃদন্ত পদ মানে হলো ক্রিয়াপদ। এই লিখেছো? তাহলে উপপদ কাকে বলে? কৃদন্ত পদের আগের পদকে বলা হয় উপপদ। কৃদন্ত পদের আগের পদকে আমরা কি বলবো? উপপদ। উপপদ। এখন দেখো আমাদের কি করতে হবে, এখন উপপদ তৎপুরুষ সমাস নির্ণয় করতে হবে। দেখো এখানে কয়েকটা আমরা টেকনিক খেয়াল করব। উপপদ তৎপুরুষ সমাস চেনার উপায়: ব্যাস বাক্যের শেষে যে বা যা থাকে। 2 নম্বর, তার পূর্বে ক্রিয়া থাকে। 3 নম্বর, ক্রিয়াতে এ বিভক্তি থাকে। সবাই লেখো। উপপদ তৎপুরুষ সমাস চেনার উপায়: ব্যাস বাক্যের শেষে যে বা যা থাকে, তার পূর্বে ক্রিয়া থাকে, এবং 3 নম্বর হলো ক্রিয়াতে এ বিভক্তি থাকে। তাহলে চয়ন আছো? জি ভাইয়া। দেখো চয়ন, খেয়াল করো ভাই, যে এখানেও কিন্তু দেখো সবগুলাই খেয়াল করো যে ব্যাস বাক্য দেখে আমি কিভাবে নির্ণয় করব, তাই না বলো? এখন তুমি যেটা বলছো তোমারটা বুঝতে পারছি ভাইয়া, এমন কোন নিয়ম রুলস নাই যে আমরা সমস্ত পদ্ধতি চিনতে পারবো। তোমাকে সবসময় আগে ব্যাস বাক্য নির্ণয় করতে হবে। দেখো এখানে কি বলছে, দেখো ব্যাস বাক্যের শেষে যে বা যা থাকে, তার পূর্বে ক্রিয়া থাকে, ক্রিয়াতে কি থাকবে? এ বিভক্তি থাকে। এখন খেয়াল করো, এখন এই ক্ষেত্রে তোমাকে ব্যাস বাক্য জানতে হবে। তাহলে সমাস নির্ণয়ের প্রধান শর্ত হলো তোমাকে ব্যাস বাক্যটা মুখস্থ করতে হবে, ব্যাস বাক্যটা জানতে হবে। যদি তুমি ব্যাস বাক্য জানো তাহলে সমাস নির্ণয় করতে পারবা। ক্লিয়ার? এই জন্য বেশি বেশি করে মুখস্থ করতে হবে। দেখো আমি লিখলাম। ভাইয়া বলো। এখানে তার পূর্বে বলতে কার পূর্বে ক্রিয়া থাকে? যে বা যা, যে বা যা এর পূর্বে। দেখো এই চয়ন খেয়াল করো। জি ভাইয়া। দেখো পকেট মার, এই পকেট মার দিয়ে তুমি কিভাবে সমাস নির্ণয় করো বলো? এখন তোমাকে কি ব্যাস বাক্যটা জানতে হবে। দেখো পকেট মার, পকেট মারে যে, মারে যে, তো ভেরি গুড, মারে যে। এই তুমি ব্যাস বাক্যটা জানো না, তাহলে খেয়াল করো পকেট মারে যে, তাহলে বাক্যের শেষে যে আছে, তার পূর্বে একটা ক্রিয়া আছে, ক্রিয়াতে এ বিভক্তি আছে না, মারে আছে। কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। এই তো বুঝতে পেরেছো, এইভাবেই ভাইয়া। হ্যাঁ, তাছাড়া সম্ভব না। হ্যাঁ ভাইয়া বলো ভাইয়া। উপপদ তৎপুরুষ অনেকটা এক কথায় প্রকাশের মতো না? হ্যাঁ, ইটস ভেরি গুড। তা তুমি এভাবে লিখতে পারো, উপপদ তৎপুরুষ সমাস। তোমার নাম কি? নূপুর। নূপুর। ও তুমি ওই যে ঢাকার মিরপুরে নূপুর? হ্যাঁ ভাইয়া। দেখেছো তোমার কত মনে রেখেছি। দেখো উপপদ তৎপুরুষ সমাস, তাহলে উপপদ তৎপুরুষ সমাস কি? এক কথায় প্রকাশের মতো, এক কথায় প্রকাশের মতো। নূপুর পড়াশোনা করছো ভাইয়া? একটু কম হচ্ছে ভাইয়া, অসুস্থ তো তাই। একটু খাওয়া দাওয়া ঠিকভাবে করো ভাই, পড়তে হবে, অনেক পড়তে হবে। দেখো উপপদ তৎপুরুষ সমাসটা কি? এক কথা প্রকাশের মতো।
আকাশে চড়ে যে, তাকে আমরা কি বলছি? খেচর। খেচর। অঙ্কে জন্মে যা, পঙ্কজ। পঙ্কজ। তাহলে শর্ত হলো ব্যাস বাক্যের শেষে কি থাকবে? যে বা যা থাকবে, তার পূর্বে কি কি থাকবে? ক্রিয়া থাকবে, এবং ক্রিয়াতে থাকবে এই বিভক্তি। সেটা কি? উপপদ তৎপুরুষ সমাস। ক্লিয়ার? এবার দেখো দ্বিগু সমাসে, দেখো দ্বিগু সমাসটা দেখো। তাহলে দ্বিগু সমাস হলো সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ পদের যে সমাস। সমাহার বা মিলন অর্থে, সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ পদের যে সমাস, তাকে আমরা কি বলবো? সংখ্যাবাচক, তাকে আমরা কি বলবো? দ্বিগু সমাস। দ্বিগু সমাস। তাহলে মেন কথা হলো পূর্বপদ কি থাকবে? যে সমাসে সংখ্যা থাকে এবং সমাহার দিয়ে আমরা ব্যাস বাক্য করি, তার নাম কি? দ্বিগু সমাস। সমাস। যেমন একটা পড়ে খুব আসে, প সু রি। নুপুর খেয়াল করো, কি লিখেছি? পশুরি। এখন তুমি চয়ন আছো? জি ভাইয়া আসছি। তুমিও খেয়াল করো, এখন যদি আমাকে দেওয়া হয় পশুরি কোন সমাস, আমি নিজেও পারবো না। কেন পারবো না? এর ব্যাস বাক্য আমি জানি না। কিন্তু আমি যখন এর ব্যাস বাক্য জানবো, পশুরি মানে আমি জানি পাঁচ সেরে সমাহার। এবার চয়ন, তুমি সমাস নির্ণয় করতে পারবা না ভাই? জি ভাইয়া। কোন সমাস? দ্বিগু সমাস ভাইয়া। দ্বিগু সমাস। তাহলে মেন শর্ত কি? ব্যাস বাক্য জানতে হবে। প্রথমে সমাস ব্যাস বাক্য দেখে সমাস নির্ণয়ের কৌশল জানতে হবে, তারপরে ব্যাস বাক্য জানতে হবে। ব্যাস বাক্য জানলেই তোমার কাছে সমাসটা কি হবে? ইজি হবে, তাছাড়া কোনো ওয়ে নাই। ওকে? জি ভাইয়া। এখন বলি, যদি বলি আমি চৌরাস্তা, চার রাস্তার সমাহার। চার রাস্তার মোড়। চার রাস্তার সমাহার কোন সমাস? দ্বিগু সমাস। দ্বিগু সমাস। কত সহজ না? তাহলে দেখছো, মেন কথা হলো বাবা, তুমি যদি ব্যাস বাক্য জানো তোমার কাছে সমাস সহজ, আর যদি না জানো তাহলে কি? কঠিন, তাই না? ওকে, এখন দেখো কয়েকটা ব্যতিক্রম আছে। সবাই লেখো, খাতা কলম বের করো, কয়েকটা ব্যতিক্রম লেখো। সবাই লেখো, কষ্ট লেখো। কয়েকটি ব্যতিক্রম সংখ্যা থাকলেও সেটা দ্বিগু সমাস না। লিখছো? জি ভাইয়া। তাহলে দেখো, আমি যদি বলি চৌচালা, চৌচালা, সবাই মনে করবে চার চালের সমাহার, তাকে আমরা কি বলছি? চৌচালা। কিন্তু চৌচালা হলো বহুব্রীহি সমাস। তাহলে চৌচালা, 10 গজি, সবাই লেখো কষ্ট করে। 20 মণি। চৌচালা, কি বললাম? চৌচালা, 10 গজি, 20 মণি, তে পায়া, তে পায়া, আর হলো 4 হাতি। 4 হাতি। এই 5টা শব্দ কখনো দ্বিগু সমাস হবে না। কথা শুনতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া। তাহলে কি? চৌচালা, 10 গজি, 20 মণি, তেপায়া, 4 হাতি, এই শব্দগুলো কখনোই দ্বিগু সমাস হবে না। এগুলো তাহলে কোন সমাস? বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি। সবাই লেখো এই 5টা। তার কারণ অনেকে দেখবে, ভাইয়া তে পায়া 3 পায়ের সমাহার, ভাইয়া তাহলে তো এটা ইয়া হবে, দ্বিগু হবে। 4 হাতি, চৌচালা, 10 গজি, 20 মণি, কিন্তু এগুলো কোন সমাস হবে? সংখ্যাবাচক। তাহলে কি? তে পায়া 3 পা আছে যার, 4 হাতি 4 হাত আছে যার। তাহলে 10 গজি, 10 গজ আছে যার, 20 মণি 20 মণ আছে যার।
আচ্ছা আমি একটা ফোন রিসিভ করি, হ্যাঁ তুমি একটু লেখো, আমি 1 মিনিট। হ্যালো, আমি তো বাজারে আছি, আমি কোচিং ক্লাস নিচ্ছি। ভাইয়া তো বললো গোবরপুরে আর অফ দিবে, আবার ডিভিশন অফে গেছে। সবাই লিখেছো সোনামণিরা? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া, তাহলে এই লিখেছি। কয়টাকে কখনো ভুল করে আমরা দ্বিগু বলবো না, ঠিক আছে? তাহলে কি ঠিক বলবো? বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রী। সংখ্যাবাচক বহুব্রী। এবার বহুব্রীতে যাও, হ্যাঁ শোনো, বহুব্রীতে মনে করো আমি জানি না তোমরা কে কয়টা রিলেশন করছো, আমি জানি না, তো অনেকে 2টা 4টা 10টা করেছো। মনে করো সাপোজ আমি, মনে করো সাপোজ আমি, কার উদাহরণ দেবো না, আমি মনে করো 10টা রিলেশন করছি, বুঝছো? 10টা মাশাআল্লাহ। মনে করো বলেছি, হ্যাঁ মাত্র। আমার কথা হলো করলে একটা করবা, ভালোভাবে করবা। যদি একটা ভেঙে যায় তখন 10 20 30টা করবা, সমস্যা নাই। হ্যাঁ এই শোনো, মনে করো সাপোজ আমি 10টা রিলেশন করেছি, এখন এই 10 জনের কাউকে আমি বিয়ে করলাম না, অন্য কোন একজন রূপবতী গুণবতী ধনবতী মেয়ে দেখে বিয়ে করলাম, তাহলে এইটাকে আমরা বলবো কি? বহুব্রী সমাস। মানে বিষয়টা বুঝতে পারছো? বহুব্রী সমাসটা কিভাবে দেবো আমরা? তাহলে বইয়ের ভাষায় সংজ্ঞাটা বলবো আমরা, যে সমাসে সমসমান পদগুলোর কোনোটার অর্থ না বুঝিয়ে অন্য একটা অর্থ বোঝায়, তাকে আমরা কি বলবো? বহুব্রী সমাস বলবো। ক্লিয়ার? তাহলে যে বললাম আমার 10টা গার্লফ্রেন্ড, তাহলে আমি কি 10টাকে বিয়ে করব? কাউকে করলাম না, অন্য একটা মেয়েকে কি বিয়ে করলাম, তাহলে এটাকে আমরা কি বলবো? বহুব্রী সমাস বলবো। কয়েকটা উদাহরণ দিই। আচ্ছা এই কথা বলো না, তোমরা কি ইয়ার নাম শুনেছো? শশাঙ্ক, জি ভাই। চয়ন, জি ভাই। চয়ন আছো? জি ভাই। দেখো শশাঙ্কের নাম শুনেছো? শুনছি তো ভাই। কে বলো তো, শশাঙ্ক কে ছিল? প্রথম স্বাধীন গৌরপতি বা প্রথম স্বাধীন বাংলার গৌরপতি না? না কে ছিল বলো তো? শশাঙ্ক সেন। শশাঙ্ক একজন ছিল কি স্বাধীন রাজা, তাই না? এখন পরীক্ষায় আসলো চয়ন, খেয়াল করো শশাঙ্ক কোন সমাস বলো তো? আমি তো পারবো না, বলো। তখন ব্যাসবাক্য হবে, খেয়াল করো, শশী অঙ্ক যার, কি আসবে? আর মনে রাখতে হবে
মনে রাখতে হবে যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে কি আসবে? ব্যাস বাক্যে কি আসবে? যার আসবে। বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যে যার আসবে। শশাঙ্ক ব্যাস বাক্য কি হবে? শশী অঙ্ক যার। তার মানে কি বললো? শশাঙ্ক। তাই শশাঙ্ক এখানে কি ছিল? এই শশাঙ্ক কি? শশী অঙ্ক। কিন্তু এই শশী অর্থ হলো চাঁদ। শশী অর্থ কি? চাঁদ। চাঁদ। অঙ্ক মানে কি? সংখ্যা। সংখ্যা। তাহলে শশাঙ্ক কি? শশী অঙ্ক যার। তাহলে যে সমাসে সমসমান পদগুলোর কোনোটার অর্থ না বুঝিয়ে অন্য কোনো একটা অর্থ বোঝায়, তাহলে চাঁদকেও বুঝায়নি, সংখ্যাকেও বুঝায়নি। কাকে বোঝাচ্ছে? একজন রাজাকে। কাকে বোঝাচ্ছে? রাজাকে। রাজাকে। তাহলে এটা কোন সমাস? হ্যাঁ চয়ন, কোন সমাস? বহুব্রীহি স্যার ভাইয়া। বহুব্রীহি সমাস। ক্লিয়ার? তাহলে যে সমাসে সমসমান পদগুলোর কোনটার অর্থ না বুঝিয়ে যদি অন্য কোনো অর্থ বুঝায় তাকে আমরা কি বলবো? কর্মধারয়া বহুব্রীহি সমাস। তাহলে শশী মানে কি? চাঁদ। অঙ্ক মানে সংখ্যা। তাহলে চাঁদও বুঝায়নি, সংখ্যা বুঝায়নি। কাকে বোঝাচ্ছে? অন্য একজনকে। সেটা কে? রাজা। চয়ন বুঝতে পেরেছো ভাই? জি ভাইয়া। এই মুস্তারি। জি ভাইয়া। আচ্ছা ওকে। এবার দেখো আমি লিখলাম বঙ্গবন্ধু। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু। দেখছো ওই ব্যক্তির ওই যে কি বা নামটা ছিল ওই লোকের? দেখো এখন আমি বললাই চয়ন বলো বঙ্গবন্ধু কোন সমাস? ব্যাস বাক্য নির্ণয় করতে হবে। হ্যাঁ, ব্যাস বাক্য জানলে সমাস সহজ। বঙ্গবন্ধু। বন্ধু যার। বঙ্গে বঙ্গে জন্ম যার, সেই কে? বঙ্গবন্ধু, তাই না? এখন আমিও কি? বঙ্গবন্ধু। চয়নও বঙ্গবন্ধু। মুস্তারি সেও বঙ্গবন্ধু, তাই না? এই নূপুর আছো? নূপুর, আমরাও বঙ্গবন্ধু। তাহলে তুমিও কি বঙ্গবন্ধু? কিন্তু আসলে কি তাই? এই খেয়াল করো, বঙ্গ মানে কি? বাংলা। জন্ম মানে কি? জন্ম। কিন্তু বঙ্গবন্ধু মানে কি? বঙ্গে জন্মে যার। তাহলে যে বাংলাতে জন্মে সেই কি বঙ্গবন্ধু? কাকে বোঝাচ্ছে? শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান। বিষয়টা কি বুঝতে পেরেছো কি? তাহলে যে সমাজ দ্বারা সমসমান কোন পদটাকে না বুঝে অন্য কাউকে বুঝায় সেটা কি? বহুব্রীহি সমাস। এইভাবে নির্ণয় করতে হবে। চয়ন? জি ভাইয়া বলেন। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ভাইয়া। তারপরে দেখো আমি আটা লিখি দশানন। কি লিখলাম? দশানন। দশ আনন আছে যার। দশ মানে কি? সংখ্যা 10। আউন মানে কি? মুখ। তাহলে কি দশও বোঝাচ্ছে না, মুখও বোঝাচ্ছে না। দশান কাকে বোঝাচ্ছে? রাবণ। তাহলে কি সমসমান পদগুলোর কোনটার অর্থ না বুঝে কি অন্য অর্থ বোঝায় সেটাই কি? বহুব্রীহি সমাস। ক্লিয়ার? আমি যদি বলি নীল কণ্ঠ, বলো তো নীল কণ্ঠ দ্বারা কাকে বোঝায়? শিব। শিবকে। ভেরি গুড। তাহলে কি নীল মানে বিষ, নীল কণ্ঠ যার। নীল মানে কি? বিষ, কণ্ঠ। এগুলো কাউকে না বুঝিয়ে কাকে বোঝাচ্ছে? শিবকে। তাহলে এটা আমার কোন সমাস? ওকে ক্লিয়ার? আচ্ছা এবার দেখো মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। তাহলে যদি মাঝখানে নতুন একটা শব্দ আসে তাকে আমরা কি বলবো? মধ্য পদলোপী। আর শেষে যদি যার থাকে তাহলে তার নাম কি? মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। তারপর দেখো 11 নম্বর পেজে দেখো প্রত্যন্ত বহুব্রীহি।
যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে আ তবে কি এ আর অ, যদি কোনো বহুব্রীহি সমাসের সমস্ত পদে আ এ আর ও থাকে তাহলে তাকে আমরা কি বলবো? প্রত্যন্ত বহুব্রীহি। অলুক বহুব্রীহি, তাহলে অলুক বহুব্রীহি মানে কি? অলুক মানে বলেছিলাম সমস্ত পদ আর ব্যাস বাক্য দুটোই একরকম হবে, সেটা কি অলুক, এবং কোনো অংশ লোপ পাবে না, সেটা হলো অলুক বহুব্রীহি সমাস। দেখো তো, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি যার, তাহলে অলুক মানে বলেছিলাম যে সমাসের কোনো অংশ লুপ্ত হয় না, কোনো অংশ লোপ পায় না, সেটা কি অলুক। মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি দুটো আছে না, যেহেতু তার শেষে যেহেতু বহুব্রীহি সমাসের শেষে কি থাকবে? যার থাকবে, তাই কি আসছে? যার আসছে, তাই এটা আমরা কি বলবো? অলুক বহুব্রীহি সমাস। সংখ্যাবাচকটা পড়বা। আর তোমার দেখো একটা নিপাতনে সিদ্ধ আছে না, টিএম লেখো নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ যেটা আছে টিএম লেখো। আমি সমাস শেষ করে দিচ্ছি, থাক, ওই আদানের জন্য আবার বিরতি দাও, আবার আসো, ওই কাজ আমি করছি না, একেবারে শেষ করে দিচ্ছি। দেখো নিপাতনে যারা নিয়ম মেনে না, যারা নিয়ম না মেনে হয়, সেটা কি নিপাতনে অব্যয় ভাবে যাও। এখন তোমরা যেটা করবা, পূর্ব পদে অব্যয় থাকলে তার নাম কি? অব্যয় ভাব। বাসায় গিয়ে অব্যয় গুলো মুখস্থ করবা, সবাই খেয়াল করো অব্যয় গুলো। যেমন উপ, দেখো যদি কোনো শব্দ শুরুতে উপ থাকে, উপ থাকলে সেটা কোন সমাস? চোখ বন্ধ করে, অব্যয় ভাব। তারপরে পৃষ্ঠা উল্টাও, দেখো উপ, তারপরে নি বা নির, তারপরে আ, তারপর কি আছে দেখো তো, যথা আছে না, তারপরে আছে কি উত, প্রতি, প্রতি, পেয়েছো? উপ, তারপর অনু, কি অনু, আ, খেয়াল করো আর লিখছে না। উপ, তাহলে যদি কোনো সমস্ত পদে উপসর্গ উপ, উপ, উত, প্রতি, নি, নির, অনু, আ, যথা, আ এগুলো থাকলে সেটা কোন সমাস? চোখ বন্ধ করে, অব্যয়ী ভাব সমাস। আর এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি সমস্ত পদে যদি উপ থাকে, তাহলে ব্যাস বাক্যে আমরা কি লিখবো? সদৃশ। যদি যথা থাকে তাহলে কি হবে? অতিক্রান্ত। যদি আ থাকে, পর্যন্ত। এইভাবে মুখস্থ করবা, ঠিক আছে? এবার যাও ভাইয়া নিত্য সমাসটা 30 টা দাও, নিত্য সমাস, নিত্য সমাসটা 30 টা দাও, শেষ করে দিলাম আমি। ভাইয়া আপনার ঠান্ডা লাগছে না? এই দেখো জ্যাকেট পরে আছি তো, এই যে হাত ঠান্ডা, বাইরে হাত বার করে রাখছি। দেখো। এবার দেখো প্রাদি সমাসটা, প্র, পরা, পরি, অনু, প্র, পরা, পরি, অনু, এই চারটা উপসর্গের সাথে যে সমাস হবে তার নামে হলো প্রাদি সমাস। নিত্য সমাস দেখো, শেষ শেষ করে দিই ভাই, আজান দিবে। নিত্য সমাসটা দেখো, নিত্য সমাস হলো যে সমাসে ব্যাস বাক্য দরকার নাই, সেটা কোন সমাস? নিত্য সমাস। যে সমাসে ব্যাস বাক্য দরকার হয় না, সেটা নিত্য সমাস। আর মনে রাখবা, যদি কোনো শব্দের শেষে দন্ত নয়তায় যুক্ত থাকে, তাহলে সেটা কি হবে? নিত্য সমাস। এবং ভাঙবো আমরা অন্য দিয়ে। তাহলে যদি বলি গ্রামান্ত, চয়ন আছো? দেখো যদি আমি দিই গ্রামান্তর, তাহলে দন্ত নয়তায় যুক্ত আছে না? দন্ত নয়তায় যুক্ত থাকলে সেটা কোন সমাস? নিত্য সমাস। আর ব্যাস বাক্যে আমরা কি ব্যবহার করব? অন্য। তাহলে কি হবে? গ্রামান্তর, অন্য গ্রাম। এই তো, ভেরি গুড। আচ্ছা, তোমরা এগুলো পড়ে নিও, আমি শেষ করে দিচ্ছি। তারপরে যদি কোনো সমস্যা থাকে, সলভ ক্লাস তো আছেই। আর শোনো শোনো, আমি যেটা বলি শোনো, তোমাদের সলভ ক্লাস হবে 2টা লেকচার মিলে একটা সলভ ক্লাস। এখন তোমরা ক্লাসগুলো করো, প্রবলেমগুলো দাগিয়ে রাখো, পড়াশোনা করো, সলভ হলে তো প্রবলেমই সলভ হবে, ঠিক আছে?
ভাইয়া নিত্যর পরে তো ওটা দেওয়া আছে। কি হলো ভাইয়া? ভাইয়া 13 নম্বর পেজে নিত্য আছে। সমাসের পরে তো ওটা দেওয়া আছে সুপসুপা সমাস। এই শুনো ভাইয়া 213 100 শোনো, ভাইয়া এই যেটা মনে বলি আমি রাখা শেষ মনে করে রাখা দাও আমি বলি, সুপার সমাস এগুলো পরীক্ষা হিসেবে আসে না, সময় এটা শুধু পড়ে নেবা। আরে ভাই ওকে ভাইয়া। শুনো, সবগুলা পরীক্ষা আসে না রে ভাই, যেগুলা একটু কম আসে আমরা লেটেস্টে কেন করেছি, সবগুলো পড়াচ্ছি যাতে কমন থাকার জন্য। দু একটা বিষয় বুঝে মুখস্থ করে নেবো, আর কিছু লাগবে না। এখানে দেখো মনে ভাইয়া রাখার টেকনিক, মনে রাখা টেকনিকটা ওকে শিখা দেন। ভাইয়া। দেখো মনে রাখার টেকনিক দেখো, এটা শেষ। মনে রাখার টেকনিক যেমন আমরা, এই আমরাকে আমরা বলি নিত্য সমাস, আমরা হলো নিত্য সমাস, আর এই আমরাটা হলো আবার দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। আমরা নিত্য সমাস, তাহলে আমরা যখন ব্যাস বাক্য হবে এরকম আমি, তুমি তুমি ও সে, তাহলে কি হলো 1 2 3 হলো না, তখন এটাকে আমরা কি বলবো, নিত্য সমাস। আর যদি হয় আমি তুমি সে। তুমি, ভাইয়া দ্বন্দ্ব হবে না? হ্যাঁ, আমি ও সে, তাহলে এটাকে আমরা কি বলবো, দ্বন্দ্ব। পার্সোনাল দেবে না ভাই? হ্যাঁ পার্সোনাল ভেদে। যদি আমরা, যদি আমরা শব্দের ব্যাস বাক্য যদি হয় আমি, তুমি ও সে 1 2 3, তাহলে এটাকে আমরা বলবো নিত্য সমাস। আর আমরা ব্যাস বাক্য যদি হয় তুমি, আমি ও সে, তার মানে কি 2 1 3, তাহলে এটা আমরা কি বলবো, দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? জি ভাইয়া। এই সবাই নামাজে যাও, সবাই নামাজ পড়ো, রোজা করো, ঠিক আছে? জি ভাইয়া। আর হ্যাঁ। যেগুলো কোশ্চেন ছিল প্রবলেম আছে আপনাকে চলে দাগিয়ে যাওয়া রাখো, নিয়ে। ইনশাআল্লাহ সলভ ক্লাসে প্রচুর সলভ হবে। আর যারা অ্যাড আছো, যারা অ্যাড নাই আমাকে মেসেঞ্জারে রিকোয়েস্ট পাঠিয়ে দাও, প্রবলেম গুলো তুলে পিক ভাইয়া আপনার চলে যাওয়া নিয়ে একটা কোশ্চেন ছিল। বলো ভাইয়া। আপনাকে যেতে হবে, এটা কোন বিভক্তি? আপনাকে দেখো, কে আছে আপ দ্বিতীয় বিভক্তি। নাকে দেখো, যেতে হবে, তাহলে এখানে দেখো কি কর্তা আছে আর এখানে কি ক্রিয়া আছে। তাহলে যখন কোন বাক্যে কর্তা এবং ক্রিয়া থাকবে, এই কর্তাটা হয়ে যাবে কি কর্তৃকারক, আর কে আছে না, কে থাকলে কি দ্বিতীয়া। জি ভাইয়া। আর চতুর্থতে তো সম্প্রদান মানে কারকে ওইটাই দেয়া আছে। কে রে ব্যবহৃত হলে সেটা হয়ে যায় চতুর্থী। এই আজান দিচ্ছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি পড়াশোনা করো, আর বেশি বেশি আল্লাহ প্রবলেম হাফেজ। লাগিয়ে রাখো। সলভ ক্লাসে দেখবো ইনশাআল্লাহ কার কত প্রবলেম আছে, ঠিক আছে? আজান দিচ্ছে, সবাই নামাজ পড়ো। আল্লাহ হাফেজ ভাই, ভালো আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। আমার নাম ভাই 100 বার বলছি।